ক্লাসটার নাম আরো একবার একটু মনে করিয়ে দিই। আমার আজকের ক্লাসটার নাম হচ্ছে বাংলাদেশ পরিচিতি, নিবন্ধন জিকে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের আমি এটার নাম দিয়েছি তথ্যের মানচিত্র। অর্থাৎ তথ্যের মানচিত্রের সাথে আমরা বাংলাদেশের মানচিত্র সহ বাংলাদেশের যাবতীয় অনেক বিষয়গুলি আজকে ইনশাল্লাহ পড়বো এবং আমি একটা একটা স্লাইড শেষ করব, আপনাদের কিছু কমেন্ট করব এবং আবার আপনাদের জন্য কিছু এমসিকিউ রাখা হয়েছে, সেই এমসিকিউ গুলো সলভ করবো। অর্থাৎ ইন টোটাল আজকে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে অনেক অসাধারণ এবং ইন্টারেক্টিভ। আচ্ছা, সো যেটা বলছিলাম, সবার প্রথমে আমরা আমাদের রাষ্ট্রীয় পরিচয়। আমরা ক্লাস শুরু করার আগেই কিন্তু আমার একটা পরিচয় দিয়েছে যে আমি মোহাম্মদ সাবিত আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো একইভাবে যখন আমরা বাংলাদেশকে পরিচিত করতে যাই, আমরা কিন্তু বাংলাদেশকে আমাদের রাষ্ট্রীয়ভাবে পরিচয় করার জন্য যে নামটা ইউজ করি সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এটার ইংলিশ টার্ম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সিম্পল ব্যাপার যে আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আমাদের রাষ্ট্রীয় নাম। অর্থাৎ এখানে আমাদের বাংলাদেশের নাম আমরা জানি, বাট এটা আমাদের প্রশ্নে কিভাবে থাকবে, নিচের কোনটি বাংলাদেশের রাষ্ট্রীয় নাম? সহজ উত্তর। আচ্ছা, আমাদের রাজধানী ঢাকা, আমাদের মুদ্রা যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে টাকা এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট সংসদীয় গণতন্ত্র। তো এই সম্পূর্ণ তথ্যটা হচ্ছে আমাদের একদম বেসিক নলেজ, যেটা দিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম বা পরবর্তী স্লাইডে অগ্রসর হব এবং দক্ষিণ এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হিসাবে আমরা পরিচিত। আচ্ছা, এরপরে আমাদের বাংলাদেশের যেহেতু পরিচিতি জানতে চাচ্ছি, সো বাংলাদেশের পরিচিতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অবস্থান করছে এবং বাংলাদেশ কিন্তু কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23°30' ঠিক মাঝখান বরাবর কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অগ্রসর হয়েছে বা বাংলাদেশ থেকে চলে গিয়েছে এবং আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং আমরা আমাদের যে জিএমটি বা গ্রিনউইচ মিন টাইম, এটা হচ্ছে 6 ঘন্টা আগানো অর্থাৎ +6 আওয়ার্স, অর্থাৎ ইংল্যান্ডের গ্রিনিচ সময় থেকে আমরা কিন্তু 6 ঘন্টা আগানো। যেমন আমি যদি বলি বাংলাদেশে এই মুহূর্তে বাজছে 3:22। সো এই মুহূর্তে কিন্তু আমাদের যে জিএমটি মান বা জিএমটি টাইম সেটা কিন্তু হচ্ছে কি 6 ঘন্টা পিছনে। সো অনেক সময় কিন্তু আমাদের প্রশ্ন এরকম হয়ে থাকে যে এই মুহূর্তে মানে বাংলাদেশে এই মুহূর্তে যদি এই সময় হয় তাহলে এই মুহূর্তে ইংল্যান্ডে কত সময়। সো এই প্রশ্নগুলো কিন্তু একটু ছোট ছোট প্রশ্ন, যেগুলো আমাদের আসলে বলা যায় যে চোখের অন্তরালে চলে যায় বা আমাদের মানে না দেখা প্রশ্নের মতো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ একটি বলা যেতে পারে পার্সেন্টেজ, সেটা হচ্ছে বাংলাদেশে মুসলমান ধর্ম বিশিষ্ট মানুষজন রয়েছেন 91%, হিন্দু রয়েছেন প্রায় 8% এবং অন্যান্য রয়েছেন বাকি সব। তার মানে এই যে এই পার্সেন্টেজ গুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমাদের এই ধরনের প্রশ্নে দেখা যাচ্ছে যে যেহেতু 4টা ধরন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো একটা আপনার সামনে উপস্থাপন করে দিতে পারে যে নিচের কোনটি সঠিক, রাইট? সো এভাবেই কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা, ভিজুয়ালাইজ করতে পারলে অনেক কিছু পারা যায়। সুজন কুমার ভাইয়া বলছেন ভেরি গুড। হ্যাঁ, এটাই চেষ্টা করা হয়েছে যে আজকের ক্লাসে আমরা অনেক কিছু ভিজুয়ালাইজ করব। আচ্ছা, এরপর একটু সামনে আগাই। এই জিনিসটা একদম উত্থান থেকে শুরু করে আমরা কিভাবে স্বাধীন হয়েছি তার একটা ধারণা। যেমন আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ বাংলাদেশ দীর্ঘ 47 থেকে 71 পর্যন্ত এই যে দীর্ঘ সময় তারা কিন্তু শোষিত হয়েছে। শোষিত হওয়ার ফলে তাদের মধ্যে যে একটা জাতীয়তাবাদের উদ্রেক হয়েছে, সেই জাতীয়তাবাদের উদ্রেক থেকে কিন্তু 26 মার্চ অর্থাৎ 25 মার্চ ঠিক বলা যেতে পারে দ্বিপ্রহরে যখন আমাদেরকে আক্রমণ করা হলো, এর পরপরই কিন্তু কি স্বাধীনতার ঘোষণা চলে আসলো এবং এটা সম্পর্কে বেশ কিছু বলা যেতে পারে মানে দ্বিধা আছে বা বিভিন্ন বিষয় আছে। তবে আমরা জানবো যে আমাদের 26শে মার্চ এটা স্বাধীনতার ঘোষণা হয়েছে এবং এটা পাঠ করা হয়েছে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন শহীদ মেজর জিয়া এবং এটা পাঠ করা হয়েছিল চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে। একদম সিম্পল বিষয়। আচ্ছা, এরপরে আমাদের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং সেখানে হাজার হাজার ঘটনা ঘটেছে, হাজার হাজার ঘটনাবলী, হাজার হাজার তথ্য ইত্যাদি যাবতীয় অনেক কিছু আছে। আমরা আমাদের এগুলো বিস্তারিত আলোচনা করব কিংবা আপনারা আপনাদের বইয়ে পাবেন ইনশাল্লাহ। সো এই যে দীর্ঘ আলোচনা, এই আলোচনায় আমরা আজকে যাব না, কিন্তু আমরা মাথায় রাখবো 26 মার্চ 1971 থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল এবং এই সময়কাল অর্থাৎ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বিজয় লাভ করেছি। এবং আমাদের এই যে সম্পূর্ণ ঘটনা, এই ঘটনার 9 মাস ঘটনাবলীর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ঘটনা সেটা কিন্তু কি আমরা সবসময় চাইবো কি যে আমাদের নিজেদের যে জিনিসগুলো ভালো বা সব থেকে বেস্ট সেই জিনিসগুলাই আমরা উত্থাপন করতে। তো এরই পরিপ্রেক্ষিতে দেখবেন যে আমাদের অনেক
পরিচিত একটা প্রশ্ন। আপনারা দেখবেন যে আপনারা যখন হচ্ছে এসএসসি, এইচএসসি কিংবা হচ্ছে অন্যান্য যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতেই কিন্তু হচ্ছে আপনারা একটা কমন প্রশ্ন পেয়েছেন যে আমাদের প্রথম হানাদার মুক্ত জেলা কোনটি, প্রথম হানাদার মুক্ত জেলা কোনটি। তো সেই জেলাটা কিন্তু হচ্ছে আমাদের যশোর। এবং আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যে আপনারা পড়ে গিয়েছেন যে 8ই ডিসেম্বর কিন্তু হচ্ছে আমাদের এই যশোর প্রথম হানাদার মুক্ত বা প্রথম বিজয় লাভ করেছিল। এবং এরপর আস্তে আস্তে করে 16ই ডিসেম্বর 1971 সালে আমাদের 93,000 সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনী আমাদের সাথে আত্মসমর্পণ করে। তো এই হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণা, বিজয় লাভ সম্পর্কিত বিষয় আশয়। এবং পরীক্ষার হলে যে বিষয়টা হয় যে স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, তারপরে হচ্ছে বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা দিবস, তো এরকম অনেক তথ্য মানে মাথায় এসে আমরা হচ্ছে একটু মানে ধরতে পারি না অনেক সময়। আপনি বলতে পারেন যে না, এগুলো তো অনেক সহজ, এগুলো আপনি আমাকে জিজ্ঞেস করলে এই মুহূর্তে আমি ঠাস ঠাস করে উত্তর করতে পারবো। বাট পরীক্ষার হলে নার্ভাসনেস এবং এই মুহূর্তের আপনার কনফিডেন্স, দুইটার মধ্যে বিস্তর ফারাক। তো সেই বিস্তর ফারাকের কারণে আমি হচ্ছে এটাকে এত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এক্সট্রা একটা হিন্ট বা সতর্কতা বা কশন দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে আসুন আমরা হচ্ছে আমাদের মানে আবেগের যে জায়গাটা, অর্থাৎ আমরা যখন বলি না যে বাংলাদেশ সম্পর্কে, তো বাংলাদেশ সম্পর্কে বলার সময় আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা করি সেটা হচ্ছে যে 56,000 বর্গমাইল জুড়ে, কি বলি যে 56,000 বর্গমাইল জুড়ে আমরা বিস্তৃত। যেমন হচ্ছে এই মুহূর্তে আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ আমি যদি বলি যে এই মুহূর্তে টিউটোরিয়াল আসলে কত জায়গা পর্যন্ত বিস্তৃত, 56,000 বর্গমাইল জুড়ে বিস্তৃত। অর্থাৎ আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে আছেন, 56,000 বর্গমাইল জুড়েই কিন্তু হচ্ছে আপনারা দেখছেন। তাহলে এই 56,000 বর্গমাইল বা 56,977 বর্গমাইলের বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হচ্ছে যে বাংলাদেশের এটা হচ্ছে পরিসীমা, অর্থাৎ 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট কিন্তু আমাদের এই বাংলাদেশ। এবং এই বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, এটার এই তথ্যগুলো কিন্তু আমাদের জেনারেল নলেজ, রাইট, যে আমরা হচ্ছে জানতেই হবে। তো 1,47,570 বর্গ কিলোমিটার, এবং আমরা যখন বলবো বর্গ মাইলে তখন সেটা কি 56,000 বর্গ মাইল, বা আরো স্পেসিফিক ভাবে 56,977 বর্গ মাইল। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে, সেই ছোট্ট বিষয়টা বলার আগে আমি একটু দেখে চাই যে আমাদের আসলে যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে তারা আসলে কি কি জানাচ্ছে আমাদেরকে। যেমন অনেকেই হচ্ছে এখানে তাদের নিকট আত্মীয়দেরকে মেনশন করে দিয়েছে এবং অনেকেই নিজের প্রোফাইলে শেয়ার করে দিয়েছে, যেটা খুব ভালো একটা বিষয়। এবং নিজের প্রোফাইলে শেয়ার করার সাথে সাথেই কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে অফিস থেকে আপনাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, রাইট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আলোচনাটার সাথে আমরা ছোট্ট একটা আলোচনা অ্যাড করবো, সেটা হচ্ছে ছিটমহল। আপনারা নিশ্চয়ই জানেন যে 2015 সালের ঠিক 31 জুলাই 12টা 1 মিনিটে, অর্থাৎ 1 আগস্ট কিন্তু হচ্ছে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল যে বিষয়টা ছিল, অর্থাৎ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন ভারতের কিছু অংশ আমাদের দেশে রয়ে গিয়েছিল এবং বাংলাদেশের কিছু অংশ ভারতে রয়ে গিয়েছিল। তো সেই বিষয়টা কিন্তু হচ্ছে 2015 সালের 1 আগস্ট ঠিক রাত 12টা 1 মিনিটে সমাধান হয়ে গিয়েছে। এবং এই সমাধানটা কিন্তু করা হয়েছে কার মাধ্যমে? আমাদের মুজিব ইন্দিরা গান্ধী যেই একটা চুক্তি ছিল, ছিটমহল চুক্তি, সেই চুক্তির আওতায় কিন্তু হচ্ছে এটা করা হয়েছিল। এবং এই চুক্তি হয়েছিল 1974 সালে, বাট সেটার বাস্তবায়ন হয়েছিল কিন্তু হচ্ছে 2015 সালে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু আলাদাভাবে লিখে রাখবেন যে আমাদের এই যে চুক্তিটা, অর্থাৎ ছিটমহল চুক্তি, তো ছিটমহল চুক্তিটার ব্যাপারে আমরা হচ্ছে একটু ছোট্ট করে জানবো যে ছিটমহল চুক্তিতে আমাদের 2015 সালের কত সালের 2015 সালের ঠিক 1 আগস্ট, কত আগস্ট? ঠিক 1 আগস্ট কিন্তু হচ্ছে এই জিনিসটা ঘটেছিল। এবং এই চুক্তির আওতায়, অর্থাৎ মুজিব ইন্দিরা গান্ধী এই চুক্তির আওতায় 1974 সালে হচ্ছে এই চুক্তি করা হয়েছিল, বাট সেটার বাস্তবায়ন করা হয়েছে আমাদের 2015 সালের 1 আগস্ট ঠিক রাত 12টা 1 মিনিটে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আমাদের ভারত পেয়েছিল বাংলাদেশের 51টি ছিটমহল, এবং বাংলাদেশ পেয়েছিল কত? বাংলাদেশ পেয়েছিল কিন্তু হচ্ছে 111টি। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি আপনাদের একটা তথ্য দিব, বাকি তথ্যটা কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের যখন 111টি ছিটমহল পেয়েছিল, সেই 11টা ছিটমহলের আয়তন ছিল 17,107 বর্গ কিলোমিটার। আপনাদের কাছে আমার প্রশ্ন যে ভারত যে 51টা পেয়েছিল তার আয়তন কত ছিল? সো আপনারা দেখবেন যে যখন আপনারা একটা তথ্য এরভাবে মানে রিপিট করে পড়বেন, যেমন বাংলাদেশের জন্য আপনি পড়লেন যে 111টা ছিটমহলের আয়তন ছিল হচ্ছে 17,160 বর্গ কিলোমিটার, তাহলে ভারতের জন্য কত? সো একটা তথ্য পড়ে পরের তথ্যটাকে যখন আপনি নিজে নিজে প্রশ্ন করবেন তখন দেখবেন যে আপনার দুইটা তথ্যই অনেক ভালো করে মনে থাকবে, এবং এই ট্রিক্সটা কিন্তু হচ্ছে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি বিষয় আমাদের ছিটমহল বিনিময়ের পরে আমরা ইন টোটাল যেটা দেখলাম। এবং এই আলোচনাটার প্রেক্ষিতে আমরা হচ্ছে অনেকগুলো এমসিকিউ জেনে ফেললাম, এবং আমরা মূল যে এমসিকিউটা সেটা কি? সেটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, বাট এর সাথে কত অ্যাড হয়েছে? আমাদের বাংলাদেশের
এই ভারত থেকে পাওয়া 111টি ছিটমহল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, আমরা একটু জানতে চাইবো যে যে প্রশ্নটা করলাম, আশা করি আপনারা আপনাদের কমেন্টে সেই উত্তরটা ইনশাল্লাহ করে দিবেন। ঠিক আছে, ওকে, অনেকেই এখানে উত্তর করছে। এবং লাইভ ক্লাসের সব থেকে আনন্দের বিষয়টাই এটা যে আপনারা ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার হয়, অর্থাৎ ইন্টারাকশন ঘটে। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা এখান থেকে উত্তর করছেন, এই বিষয়টাই কি লাইভ ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে আসুন আমরা আমাদের একটু ডিপ পড়াশোনার দিকে আগাই। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ কথাটা বলা মাত্রই কি যে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশ, এবং এই স্বাধীন দেশ বা সার্বভৌমত্ব সম্পন্ন একটা দেশের বিশেষত্ব কি যে তার কি থাকবে, তার সীমা বা সীমান্ত থাকবে। এখন ছোট্ট একটা বিষয়, যেমন আমরা যখন বলি সীমান্ত, তখন আমাদের মাথায় একটা জিনিস আসে, আর যখন আমরা বলি স্থলসীমা তখন আমাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় আসে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাদেরকে আজকে কনফিউশনটা ক্লিয়ার করে দিব যে স্থলসীমা এবং সীমান্তের মধ্যে পার্থক্য কি। যখন আমরা বলি সীমান্ত, রাইট, যখন আমরা সীমান্ত বলি, এই সীমান্তর অর্থ আমাদের আকাশ পথ, স্থলপথ, জলপথ সব দিকে। ঠিক আছে, তাহলে আমাদের এই সীমান্ত কি, সীমান্ত যে একদম রুদ্ধদ্বার। ঠিক আছে, যে আমার এই দেশ থেকে এই দেশে আসতে পারবে না, এই দেশ থেকে এই পাশে যেতে পারবে না, অন্য দেশে যেতে পারবে না। কেন? কারণ এখানে আমার স্থল সীমাতেও আটকানো, অর্থাৎ স্থল সীমান্ত আছে, আমার আকাশ সীমা এখানে প্রণয়ন করা আছে, এবং একই সাথে কি জল সীমাও দেওয়া আছে। তার মানে সব দিক থেকে কি ডিটাচড, আলাদা। তার মানে সীমান্ত জিনিসটা দুইটা দেশকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখছে, রাইট। আচ্ছা, এখন স্থলসীমা কি? স্থলসীমা বাংলাদেশের আমরা যে ম্যাপটা দেখি, সেই ম্যাপের সব জায়গাতে আমার বর্ডার বা সীমান্ত নেই। তো যেই সব জায়গা আমাদের এভাবে নেই, অর্থাৎ আমার মূল যে স্থল, সেই স্থল সীমাটাকে আমরা বলছি স্থলসীমা বা ল্যান্ড বর্ডার, রাইট। অর্থাৎ এখানে আমার কি শুধুমাত্র স্থল সীমাটা আছে, এখানে আমার আকাশ প্রতিরক্ষা অথবা আমার জল প্রতিরক্ষা বা জল সীমা এরকম কোনো বিষয় না। তাহলে সীমান্ত জিনিসটা কি? সীমান্ত জিনিসটা যে একদম দহরম মহরম অবস্থা, যে ভারতের সাথে বাংলাদেশের কি মাঝে মাঝে ক্লাসের মতো অবস্থা চলে যায় না, যদি সম্ভব না, বাট এই যে সীমান্ত, যে সীমান্তে মাঝে মাঝে ভারত অনুপ্রবেশ করে আমাদের বাংলাদেশিদেরকে মেরে ফেলে, যেটা আসলে চূড়ান্ত পর্যায়ের একটা খারাপ জিনিস। তো এই সীমান্ত কি আমাদের দুইটা দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বর্ডার। আর স্থলসীমা কি? যেখানে কি আমার স্থল সীমা। আর সীমান্ত কি? সীমান্ত যে সব দিক থেকে সে একটা ব্যারিয়ার পেয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা একটু এখানে দেখি কি বলা হয়েছে, যে আমাদের মোট সীমান্ত, বাংলাদেশের মোট সীমান্ত 5138 কিলোমিটার, অর্থাৎ এত পরিমাণ সীমান্ত বাংলাদেশের আছে। এবং অনেক ইজিলি আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের তিন দিক ঘেরা যে ভারত, সেই ভারতের বেশিরভাগ অংশই কি আমাদের এই সীমান্তের সাথে সংযুক্ত থাকবে। এবং এ কারণেই দেখুন যে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু 4156 কিলোমিটার পর্যন্ত কি সীমান্ত আছে। অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে এই পরিমাণ 4156 যখন করবেন তখন অবশ্যই একবার লিখে ফেলবেন, এই যে 4156 বর্গ কিলোমিটার পর্যন্ত কি আমাদের ভারতের সাথে বর্ডার আমরা শেয়ার করি। ওকে, আচ্ছা এরপরে আমাদের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে কিন্তু মিয়ানমার আছে। তো মিয়ানমারের সাথে আমরা খুবই সামান্য মাত্র 271 কিলোমিটার পর্যন্ত কি আমরা আমাদের বর্ডার শেয়ার করি। এবং উপকূল, অর্থাৎ আমাদের সর্বদক্ষিণে যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরের কত 711 কিলোমিটার। তার মানে এই তথ্যগুলো কিন্তু একদম সিম্পল। আপনি যখন এই জিনিসটা মানে এই ভিজুয়ালাইজেশনটা করবেন যে আমাদের একটা 5138 কিলোমিটার, এর মধ্যে আমাদের ভারত সর্বাধিক। ভারত কতখানি? ভারত 4156 কিলোমিটার। বাকি যে অংশটুকু আছে তার মধ্যে 711 কিলোমিটার আমাদের দক্ষিণে থাকা বঙ্গোপসাগরের উপকূল, এবং আমাদের দক্ষিণ পূর্বে থাকা যে মিয়ানমার আছে উনি মাত্র 271 কিলোমিটার। সো এই জিনিসগুলাকে আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া আপনি যদি এখানে আমাকে একটা ছোট ট্রিক্স দেন, যেমন উপকূলের জন্য এই নাম্বারটা অথবা ভারতের জন্য এই নাম্বারটা, তাহলে আমার জন্য সুবিধা হয়। বাট মনে রাখবেন, আমাদের মস্তিষ্ক সবসময় চায় যে আমরা যেন নিজের জন্য নিজে শর্টকাট খুঁজি। অর্থাৎ আমি যে শর্টকাটটা আপনাকে দিব সেটা আমার শর্টকাট, বাট আপনার জন্য যে শর্টকাটটা প্রয়োজন সেটা আপনার মস্তিষ্ক তৈরি করবে। তো আপনি যদি চান যে আপনি এখানে একটা ফোন নাম্বার তৈরি করবেন যে 5138 এবং লিখবেন 4156, তারপরে 711, বাকি যেটা থাকবে সেটা তো মিয়ানমার। সো এটা করলে আপনি এটা মুখস্থ করে ফেলতে পারতেছেন। আবার আপনি এখানে যদি চান যে একটা ঘর তৈরি করবেন যে 5138 4156, অর্থাৎ যে কোনো বিন্যাস আপনার প্রয়োজন হোক না কেন, সেই বিন্যাস অনুযায়ী আপনি মনে রাখবেন, অর্থাৎ নিজের নেমনি নিজে তৈরি করবেন। তাহলে দেখবেন যে আপনার এই জিনিসগুলো অনেক বেশি ইজিলি রিমেম্বার করা যাবে বা মেমোরাইজ করা যাবে। ঠিক আছে, সো এই কারণে কিন্তু আমি এখানে কোনো কি শর্টকাট বা এরকম নিয়ম দেই না, কারণ এইটা কিন্তু আপনার নিজের দায়িত্ব, আপনার মস্তিষ্ককে মনে রাখানোর দায়িত্ব, রাইট। ওকে, আচ্ছা এবং স্থলসীমার কথা তো আরো একবার উচ্চারণ করতে হয় যে আমাদের টোটাল স্থলসীমা 4427 কিলোমিটার।
ওকে, আচ্ছা। সো আমরা একটু দেখি আমাদের যারা এই মুহূর্তে যুক্ত আছে আমাদের সাথে তারা আসলে কি বলছেন। 15 শেয়ার দান, থ্যাংক ইউ রোকসানা আক্তার আপু। ঠিক আছে, রাইয়ান ভাইয়াও কিন্তু হচ্ছে শেয়ার দিয়ে দিয়েছেন, খুব ভালো। এই যে আমাদের শাইনি ইসলাম আপু বা ভাইয়া, উনি কিন্তু হচ্ছেন খুব সুন্দর একটা কাজ করেছেন। আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার প্রশ্নের উত্তর করে দিয়েছেন, যে ভারতের ছিটমহলের আয়তন অর্থাৎ 51টি ছিটমহল যেটা ভারত পেয়েছে সেটার আয়তন হচ্ছে 7,110, এবং বাংলাদেশ যে 111টি পেয়েছিল তার আয়তন কত, 17,107। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের উত্তর করার জন্য। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, যারা যারা হচ্ছে প্রশ্নের উত্তর করছেন, আশা করি আপনাদের এই চেষ্টা আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু সামনে আগাই। সামনে আগালে আমরা আরো কিছু দেখতে পাবো। তার আগে আপনাদের থেকে কিন্তু হচ্ছে একটা প্রশ্নের উত্তর আমি নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে, নিম্নের কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? এটা কিন্তু হচ্ছে আমাদের দুঃখিত, আমাদের চাকরির পরীক্ষায় এসেছিল। সো আমার মনে হয় এটা খুব কঠিন প্রশ্ন না, তবে আপনাদের উত্তর পাওয়ার জন্য আমি একটু সহজ প্রশ্ন করতেই পারি, কি বলেন? যেহেতু আমার সাথে আপনার প্রথম ক্লাস, সো আমাদের ইন্টারাকশনটা বাড়ানোর জন্য হলেও কিছু সহজ প্রশ্ন দিয়ে আপনাদের সাথে ইন্টারাকশনটা বাড়ানোর চেষ্টা করছি, এবং আশা করছি আপনারা উত্তরটা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যাক। আমাদের সাথে একের উত্তর হচ্ছে সি। থ্যাংক ইউ আল রাহা ভুইয়া, ধন্যবাদ। হ্যাঁ, একটু দেখি যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তারা আসলে আমার প্রশ্নের উত্তরগুলো করেন কিনা, অর্থাৎ আপনারা আমাকে পছন্দ করছেন কিনা। এটার একটা মানে বলা যেতে পারে মাত্রা বা হচ্ছে একটা নির্ণায়ক হবে আপনারা আমার উত্তর কতগুলো করছেন বা হচ্ছে উত্তরগুলো করছেন কিনা। এই যে, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। একের সি, বেশিরভাগ উত্তরই কিন্তু হচ্ছে আমাদের একের সি হয়ে আসছে, কারণ হচ্ছে একটু আগে আমরা দেখে আসছি যে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের সাথে কিন্তু তার বর্ডার শেয়ার করে বা সীমান্ত শেয়ার করে। সো এ কারণেই আমাদের বেশিরভাগ ভাইয়া এবং আপু একদম সঠিক উত্তর দিয়েছেন। একের সঠিক উত্তর কত, গ, বা হচ্ছে মিয়ানমার এবং ভারত। আপনাদের একটা ছোট্ট ট্রিক্স দেই, সেটা হচ্ছে যেহেতু এখানে আমাদের প্রতিযোগিতা হচ্ছে না কে আগে প্রশ্নের উত্তর করবে, কে পরের প্রশ্নের উত্তর করবে, আপনারা যখন এই প্রশ্নগুলোর উত্তর করবেন তখন চেষ্টা করবেন সম্পূর্ণ অপশনটা লিখার। এতে কি হবে, যে আমি তো আপনাকে বলছি যে নিচের কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, এটা আপনার মস্তিষ্কে যাচ্ছে, আর আপনি যে লিখছেন না, এই সম্পূর্ণটা লিখছেন। সো পরীক্ষার হলে যেখানেই অপশনটা আসুক না কেন, এ অপশনে আসুক, বি অপশনে আসুক, সি কিংবা ডি অপশনে আসুক, আপনার মাথায় থাকবেই মিয়ানমার এবং ভারত। আপনার মাথায় কি অপশন থাকবে না, আপনার মাথায় কি থাকবে, সরাসরি উত্তরটা থাকবে। সে কারণে চেষ্টা করবেন কি লেখার, সম্পূর্ণ উত্তরটা লেখার। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরটা কিন্তু একেবারেই সঠিক। আরো একবার আপনাদের রিচেক করে নিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং জিনিসটা খুবই বলা যেতে পারে আকর্ষণীয়। কিরকম, বাংলাদেশ এর বা যে কোনো দেশের ক্ষেত্রেই হচ্ছে দুইটা সমুদ্র সীমা থাকে। একটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, আর একটা হচ্ছে কি অর্থনৈতিক সমুদ্র সীমা। তো আগে আমরা একটু মুখস্থ করি যে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা এটা বাংলাদেশের জন্য 12 নটিক্যাল মাইল, এবং আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এখন কথা হচ্ছে এই দুইটা জিনিস আসলে কি বোঝায়? দুইটা তো সমুদ্র সীমাই, বাট এখানে রাজনীতি এবং অর্থনীতি কিভাবে আসলো? মনে রাখতে হবে, রাজনৈতিক সমুদ্র সীমা এইটা হচ্ছে বাংলাদেশের বলা যেতে পারে সার্বভৌমত্বের অংশ, অর্থাৎ এখানে চাইলে সে আইন প্রণয়ন করতে পারবে, আইন প্রয়োগ করতে পারবে, এখানে সে যা ইচ্ছা করতে পারবে, ঠিক যেভাবে সে দেশের স্থল সীমায় করে। অর্থাৎ এই অংশটুকু হচ্ছে তার রাজনৈতিক সমুদ্র সীমা, যেখানে সে নিজের মতো করে সব ধরনের আইন প্রণয়ন করতে পারবে। এখানে যদি হচ্ছে বিদেশি কেউ এসে কোনো অনুমতিবিহীন চলে আসে, তাকে সে আটকে রাখতে পারবে। কিন্তু সে যদি চায় যে না, সে হচ্ছে নিরাপদভাবে যেতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু সে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে এখান থেকে পার হতে পারবে। তার মানে এই জায়গাটা হচ্ছে কাইন্ড অফ বাংলাদেশের স্থলতে যতখানি তার বা বাংলাদেশের সরকারের অধিকার আছে, সেই একই অধিকার কি 12 নটিক্যাল মাইল পর্যন্ত আছে। কিন্তু যখন 200 নটিক্যাল মাইল পর্যন্ত যাবে, তখন কিন্তু তার এই সব ধরনের অধিকার থাকবে না। কিন্তু এখানে সে মাছ উত্তোলন বা হচ্ছে মৎস্য শিকার কিংবা হচ্ছে খনিজ সম্পদ আহরণ, এ ধরনের অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে সেগুলো সে এখানে সংগঠন করতে পারবে। কিন্তু রাজনৈতিক সমুদ্র সীমাতে যেমন সে অধিকার পাচ্ছে আইন প্রণয়ন করার, অন্য কেউ যদি হচ্ছে হুটহাট ঢুকে যায় তাকে আটক করার, এই জিনিসটা কিন্তু হচ্ছে সে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অর্থাৎ অর্থনৈতিক সমুদ্র সীমাতে পাচ্ছে না। তাহলে আমাদের প্রশ্ন এখানে কয়েক ধরনের হতে পারে। যেমন আমরা যদি বলি যে রাজনৈতিক সমুদ্র সীমায় কি কি করতে পারে, রাজনৈতিক সমুদ্র সীমায় যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারে, যে কোনো ধরনের আইন প্রয়োগ করতে পারে, সব ধরনের অধিকার তার আছে, এবং এখানে যদি কোনো বিদেশি জলযান আসে, সেই জলযানকে আটকে রাখার অধিকার তার আছে। বাট অর্থনৈতিক সমুদ্র সীমায় কি করছে, অর্থনৈতিক সমুদ্র সীমায় যে জিনিসটা ঘটছে, যেটার টোটাল দূরত্ব বা এটা পরিধি হচ্ছে 200 নটিক্যাল মাইল, এবং এখানে
চাইলেই সে সব ধরনের অধিকার প্রয়োগ করতে পারবে না। এখানে সে চাইলে হচ্ছে শুধুমাত্র মৎস্য শিকার, তারপরে হচ্ছে সে খনিজ সম্পদ আহরণ এ ধরনের কাজগুলো করতে পারবে, এবং এখান থেকে আন্তর্জাতিক যে জলযানগুলো আছে তারা অনায়াসে অবাধে চলাচল করতে পারবে। সো এই হচ্ছে মোটামুটি কি আমাদের বলা যেতে পারে ইন টোটাল রাজনৈতিক সমুদ্রসীমা এবং অর্থনৈতিক সমুদ্রসীমা। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে আমাদের এক ভাই সুন্দর একটা করেছেন যে 1 নটিক্যাল সমান হচ্ছে 1.851 কিলোমিটার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরবর্তী ইসে চলে যাই, এবং এটার উত্তরটা আপনারা মাত্রই করে ফেলেছেন। তাও আর কি হচ্ছে আপনাদের মস্তিষ্কে একটা অনুরণন সৃষ্টি করার জন্য বা রেজোনেন্স ক্রিয়েট করার জন্য হচ্ছে প্রশ্নটা আবার দেওয়া হলো। তো আপনারা একটু প্রশ্নের উত্তর করে ফেলুন যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত। আমি বিশ্বাস করি আপনারা হচ্ছে এটার উত্তর অনেক ইজিলি করতে পারবেন, কারণ মাত্রই আমরা হচ্ছে এটা পড়ে এসেছি। একটু উত্তরটা করে ফেলুন, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত। এবং এটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু 19তম নিবন্ধন 2014 সালে এই প্রশ্নটা চলে এসেছিল। সো আজ 2014 সালের পরে এক যুগ পর আবার প্রশ্নটা যে আসবে না এটার কিন্তু হচ্ছে নিশ্চয়তা নেই, হয়তো বা চলেও আসতে পারে। আচ্ছা, 2 এর এ 12 নটিক্যাল মাইল, 2 এর এ রাজনৈতিক 12 নটিক্যাল, ধন্যবাদ। হ্যাঁ, অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 212 নটিক্যাল হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। হ্যাঁ, যখন আপনারা এই যে বারংবার জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করার মানে আমার সাথে প্র্যাকটিস করে ফেলছেন, আপনার কিন্তু দ্বিতীয়বার এটা দেখতেও হচ্ছে না। আপনি আমাদের এই মানে এই লাইভটা শেয়ার করে আমাদের থেকে পিডিএফটা নিয়ে জাস্ট হচ্ছে পরীক্ষার আগে একবার রিচেক দিবেন, দেখবেন কোনো দরকারই নেই আপনাকে হচ্ছে নতুন করে পড়ার, নতুন করে রিচেক দেওয়ার, জাস্ট সিম্পলি, একদম সিম্পলি, রাইট? ওকে, 12 নটিক্যাল মাইল। ধন্যবাদ আপনারা যারা উত্তর করেছেন, আন্তরিক ধন্যবাদ। এবং সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি আসলে আমাদের কি 12 নটিক্যাল মাইল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। এই জায়গাটা খুবই বলা যেতে পারে ইন্টারেস্টিং, কারণ আমরা একটু আগে একটা প্রশ্নের উত্তর করে এসেছিলাম যে বাংলাদেশ ভারত এবং মায়ানমারের সাথে কি তাদের সীমান্ত বা হচ্ছে তারা এই দুটি দেশের সাথে তাদের সীমানা শেয়ার করে বা সীমান্ত শেয়ার করে। আচ্ছা, এখন এখানে বাংলাদেশে তো টোটাল 64টি জেলা। তো সেই 64টি জেলার মধ্যে ভারতের সাথে অলমোস্ট 30টা জেলা সংযুক্ত আছে, অর্থাৎ ভারত আমাদের 30টি জেলার সাথে, আমাদের যেই সীমান্তবর্তী যে জেলাগুলো আছে তার মধ্যে 30টি জেলার সাথেই হচ্ছে ভারত সংযুক্ত, এবং মিয়ানমার হচ্ছে মাত্র 3টা, হচ্ছে বান্দরবন, কক্সবাজার এবং রাঙামাটি। এবং এখানে আপনি এই যে ছবিটা, আমি কেন বারবার বলছি যে ভিজুয়ালাইজেশন কেন গুরুত্বপূর্ণ, যখন আপনি এইভাবে এই জিনিসটা মাথায় রাখবেন তখন কি আপনাকে আলাদা করে পড়তে হবে যে রাঙামাটি হচ্ছে এমন একটা জেলা যেই জেলাটা ভারত এবং মিয়ানমার উভয় শেয়ার করে। এটা কিন্তু আপনার আলাদা করে পড়তেও হচ্ছে না, আপনার মস্তিষ্ক আপনাকে এটা দেখা মাত্রই বলে দিচ্ছে যে ভাই ভারত এবং মায়ানমারের একমাত্র মানে যেই জেলাটা হচ্ছে সে একত্রে শেয়ার করে, অর্থাৎ ভারতও শেয়ার করে মায়ানমারও শেয়ার করে, সেটা হচ্ছে রাঙামাটি। সো এই মজার জিনিসটাই কিন্তু হচ্ছে আমরা এই ভিজুয়ালাইজেশনে দেখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে বলুন যে আপনাকে এখন কি আমাকে কষ্ট করে বলতে হবে যে হ্যাঁ ভাইয়া রাঙামাটি এটা হচ্ছে দুইটা দেশ বা ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত আমাদের হচ্ছে রাঙামাটি জেলা শেয়ার করে, এটা কিন্তু আমাকে বলতে হচ্ছে না, কারণ আপনি এটা দেখেই বুঝে যাচ্ছেন যে এটা হচ্ছে কি আমাদের সেই রাঙামাটি যেটা উভয় দেশে শেয়ার করে, কমন সেট, রাইট? এটা আমরা গণিতে নিশ্চয়ই পড়েছি যে কমন সেট। আচ্ছা, তাহলে মোট সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। কেন 32টি? 30টা হচ্ছে ভারত আর মিয়ানমার হচ্ছে 3টা, তো এর মধ্যে কমন কয়টা? একটা, তার মানে 30 আর 2 কত? টোটাল 32, রাইট? ঠিক আছে, ধন্যবাদ। নীলাকাশের তারা কিন্তু শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক নলেজ। এবারে হচ্ছে আমরা একটা দেখা যাক প্রশ্নের উত্তর করা যায় কিনা, যে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। বেসিক প্রশ্ন, আপনি হচ্ছে যেই তথ্যটা পড়েছেন সেই তথ্যের আলোকে সিম্পল একটা প্রশ্ন। এবং এখানে আরো একটা প্রশ্ন হতে পারে যে আমি যদি একটু আপনার প্রশ্নের উত্তর করতে করতে এটা একটু লিখে ফেলি যে ভারতের সাথে আমি একটু এখানে সময় ক্ষেপণ করছি যাতে আপনারা সবাই উত্তরটা করতে পারেন। বাংলাদেশের কতটি জেলায় সীমান্ত রয়েছে? তাহলে ভারতের সাথে বাংলাদেশের কতটি জেলায় আমাদের হচ্ছে সীমান্ত রয়েছে, একদম বলা যেতে পারে যে প্রশ্নটা চলে আসছে এরকম একটা প্রশ্ন, রাইট? সো
দুইটা প্রশ্ন আমরা হচ্ছে এখান থেকে পাই। মিয়ানমারে যে আমাদের তিনটা আছে সেই তিনটা আমাদের প্রশ্ন হতে পারে যে নিচের কোন তিনটি বা নিচের কোনটি মিয়ানমারের সাথে, যখন দেখবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন আমাদের কোনো কিছুর অপশন বা কোনো কিছুর উত্তর তিনটা থাকে, যেমন মিয়ানমারের ক্ষেত্রে যে মিয়ানমার আমাদের সাথে হচ্ছে তিনটা জেলার সাথে বর্ডার শেয়ার করে, তো আমার কিন্তু প্রশ্ন এরকম হবে যে নিচের কোন জেলার সাথে মিয়ানমার বর্ডার শেয়ার করে না, এবং সেখানে কিন্তু হচ্ছে ফেনী দিয়ে দিবে। দেখবেন যে আপনার এখানে দিবে রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান এবং 4 নম্বরে দিবে ফেনী। কেননা অনেকের মাথায় এসছে, আমার মাথায় থাকে যে ফেনী হয়তো বা মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, নাফ নদীর ব্যাপার স্যাপার আছে। সো এই বিষয়গুলোই কিন্তু হচ্ছে আপনাকে অনেক বেশি মানে মাথায় রাখতে হবে এবং মাথায় এগুলো জিনিসগুলোকে ঘোরাতে হবে। এই যে আমাদের রাঙামাটি সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছে, এবং হ্যাঁ এই জিনিসটা ভালো লাগছে, আমি আপনাদের বলার পর আপনার অধিকাংশই হচ্ছে সম্পূর্ণ উত্তরটা লিখছেন, এটা আমার জন্য একটা বড় পাওয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অসাধারণ, ধন্যবাদ। আপনাদের ছোট ছোট মানে বলা যেতে পারে অ্যাপ্রিসিয়েশনই আমাকে অনেক দূর পর্যন্ত এবং আরো বেশি চেষ্টা করতে, পরিশ্রম করতে সাহায্য করবে। ঠিক আছে, রাঙামাটি ভারত ও মায়া, ভেরি গুড। 30টি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে, রাইট, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আমাদের সীমান্ত নিয়ে যে আলোচনা ছিল সেই আলোচনার মোটামুটি কাছাকাছি চলে আসছি। আমাদের রাঙামাটি, ধন্যবাদ আজকা, এবং আমাদের ভারতের সাথে সীমান্ত নেই ঢাকা এবং বরিশাল বিভাগের, আমরাই একমাত্র, অর্থাৎ আমি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার। সো আমরা অনেক গর্বের সাথে বলতে পারি যে ভারতের মতো একটা দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক আছে কি অবাধ জলরাশি আমাদের বঙ্গোপসাগরের সাথে, এবং আমরা যেমন মানুষ ভালো, বঙ্গোপসাগরও কি, বঙ্গোপসাগরের সমুদ্রের পানিও কি ওরকমই ফ্রেশ, এবং বলা যেতে পারে যে আপনি যখন বঙ্গোপসাগরে যাবেন বা কক্সবাজার যাবেন তখন দেখবেন যে আপনার আসলে কতটা ভালো লাগে, অর্থাৎ সমুদ্র মানে কি ভালো লাগার জায়গা। সো বরিশালের মানুষ যেমন ভালো, ঠিক তেমন ভাবে কি তাদের সাথে খারাপ ভারতের কোনো সম্পর্ক নেই। সো এটা মনে রাখার কোনো মানে কঠিন কিছু না যে দুইটা জেলা বা দুইটা বিভাগ ঢাকা এবং বরিশাল যারা অত্যন্ত ভালো, এবং এ কারণে কি তাদের ভারতের সাথে কোনো কি নাই, ভারতের সাথে কোনো প্রকার সম্পর্ক বা হচ্ছে কোনো প্রকারের কোন দহরম মহরম নাই। ঠিক আছে, আপনারা কে কোত্থেকে বলছেন এটা একটু জানাবেন। আমি একটু যদি দেখতে পাই যে আমাদের বরিশাল থেকে কে কে যুক্ত আছে তাহলে কিন্তু আমার একটু ভালো লাগবে এবং সাহস পাবো যে আমার সাথে হচ্ছে আমার এলাকার মানুষজন আছে। সো ভয় পাওয়ার কিছু নাই, এবং হচ্ছে আমি বলা যেতে পারে একটু গলা উঁচু করেই আপনাদের সাথে কথা বলতে পারবো যে না, আমি আমার জেলার লোকদের সাথে হচ্ছে কথা বলতে পারছি এবং তাদের সাহস নিয়ে হচ্ছে কথা বলতে পারছি। সো একটু বলুন যে আমাদের সাথে এই মুহূর্তে বরিশাল কিংবা ঝালকাঠি থেকে কেউ যুক্ত আছেন কিনা, তাহলে হচ্ছে আমার জন্য এটা একটা বড় সাহসের বিষয় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঢাকা এবং বরিশালের সাথে কি ভারতের সীমান্ত নেই, ধন্যবাদ। রেবেকা সুলতানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আমাদের সাথে ফয়সাল ভাইয়া আছে বরিশালের থেকে, তার মানে হচ্ছে আমি কিন্তু একটা বড় ভরসা পেলাম যে এই মুহূর্তে আমার সাথে হচ্ছে আমি এবং ফয়সাল ভাই দুইজন আছি আপনাদের বরিশাল থেকে, যাদের সাথে কি ভারতের কোনো সীমান্ত নেই। তাহলে দুইটা বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই, ঢাকা এবং বরিশালের। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আরো একবার মনে করিয়ে দিই যে 5টা রাজ্যের সাথে, টোটাল 5টা রাজ্যের সাথে হচ্ছে বাংলাদেশের কি আছে, বাংলাদেশের সরাসরি সম্পর্ক আছে ভারতের, এবং সেগুলো কি কি, সেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, রাইট। তাহলে আমাদের টোটাল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা রাজ্যের সাথে আমাদের, ওদের তো 7 সিস্টার, তো 7 সিস্টার্স এর মধ্যে 5টা রাজ্যের সাথে কিন্তু হচ্ছে মানে 7 সিস্টার্স এর মধ্যে 4টা এবং পশ্চিমবঙ্গ একটা, টোটাল 5টা রাজ্যের সাথে আমাদের কিন্তু সরাসরি কানেকশন আছে। কোনটা কোনটা, পশ্চিমবঙ্গ এটা মুখস্থ করার কিছু নাই, বা মেঘালয়, এটা তো আমরা হচ্ছে আমরা যখন সিলেটে যাই সবার আগে আমাদের মেঘালয় চোখে পড়ে, এবং আমরা যখন আসামের কথা চিন্তা করি আসামও কাছাকাছি আছে, ত্রিপুরা এবং মিজোরাম, টোটাল কি 5টা আমাদের সাথে যুক্ত আছে। বরিশাল পিরোজপুর থেকে ধন্যবাদ, ভোলা থেকে যুক্ত আছি, বরিশাল বরগুনা, বাহ, এবার কিন্তু হচ্ছে আমি দলে ভারী হয়ে গিয়েছি, তার মানে কি আমি এখন আপনাদের সাথে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে মানে আরো মানে সাহসের সাথে আপনাদের সাথে আমার এটা পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সুনামগঞ্জ, ঝালকাঠি আমার বাড়ি, বাহ, একদম সরাসরি আমরা ঝালকাঠি থেকে আমার এলাকা থেকে পেয়ে গেলাম, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা আমাদের সামনের দিকে অগ্রসর হই। তাহলে আরেকবার মনে করিয়ে দেই, ভারত এর সাথে ঢাকা বরিশালের কোনো সীমান্ত নেই, এবং টোটাল 5টা রাজ্যের সাথে, ভারতের টোটাল 5টা রাজ্যের সাথে আমাদের সম্পর্ক আছে, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। আচ্ছা, এবারে আপনাদের জন্য একটু প্রশ্ন আছে, বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের সীমা নেই। এবার কিন্তু হচ্ছে একটু মানে কঠিন প্রশ্ন হয়ে গেল, কারণ হচ্ছে এই অংশটা আমরা এখন পর্যন্ত মানে জাস্ট বলেছি যে ভারতের সাথে 30টা জেলার সম্পর্ক আছে। সো এটা পারতে হলে আপনাকে 30টা জেলা জানতে হবে এমন না, আপনি জাস্ট হচ্ছে চিন্তা করবেন। দেখুন, আমরা কিন্তু হচ্ছে এটার জন্য বলছি না যে আপনাকে 30টা মুখস্থ করতে হবে, আপনাকে আমাদের 30টা যে জেলা আছে সেগুলো কি মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে না, আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে ঢাকা এবং
বরিশালের যদি কোনো জেলা থাকে, ঢাকা এবং বরিশালের যদি কোনো জেলা থাকে, সেটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবং আপনাদের কিন্তু এই জিনিসটাই পরীক্ষার হলে চেক করবে। আপনি যদি 30টা মুখস্থ করেন, 30টা মুখস্থ করে আপনি কতদিন মনে রাখবেন? বাট আপনার কাছে ঢাকার যে 14টা জেলা আছে, সম্ভবত বরিশালের যে 6টা জেলা আছে, এটা মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না। তো আপনি যদি ঢাকা এবং বরিশালের জেলাগুলোর কথা মনে রাখেন, তাহলেই কিন্তু হচ্ছে এই উত্তরটা অনেক ইজিলি করতে পারেন। এবং এখানে আমাদের কোনটা ঢাকার মধ্যে আছে, দেখুন এখানে আমাদের কোন জেলাটা ঢাকার সাথে সংযুক্ত বা ঢাকা আছে, এই যে ফরিদপুর। তার মানে কি, যে এখানে আপনাকে 30টা মুখস্থ করার থেকে বেটার হচ্ছে আপনার বিভাগীয় যে বিষয়গুলো আছে সেগুলো মুখস্থ করা ইজি। তাহলে আপনি একই সাথে 2টা প্রশ্নের উত্তর করতে পারবেন। বিভাগীয় প্রশ্ন সম্পর্কে যদি প্রশ্ন করা হয় সেটা, আর এটা তো আছে। তাহলে সঠিক উত্তর কি? ফরিদপুর। কেন? ফরিদপুর কিন্তু ঢাকা জেলার। ওকে, তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের কি ট্রিক্স। ওকে, সঠিক উত্তর ফরিদপুর, এবং সবাই হচ্ছে এটা সঠিক উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবং আমাদের 7 সিস্টার্স বা যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টি রাজ্য আছে, অনেক সময় হচ্ছে এখান থেকে এদের যেই কি বলা যেতে পারে রাজধানী, সেই রাজধানীর প্রশ্নগুলো হচ্ছে আমাদের করা হয়ে থাকে। যেমন আসামের এই মুহূর্তে আমরা যদি হচ্ছে গুগল করি, তাহলে হচ্ছে সাধারণত আমরা দিসপুর, এইটা হচ্ছে আমাদের রাজধানী হিসেবে জানি। বাট আগে আমরা জানতাম হচ্ছে গৌহাটি বা গুয়াহাটি। মূলত গুয়াহাটির এলাকাতেই, এলাকা ভিত্তিক অংশই হচ্ছে দিসপুর। তো দিসপুর, তারপরে হচ্ছে মিজোরামে আইজল, ত্রিপুরা আগরতলা। আপনারা নিশ্চয়ই হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামরা ইতিমধ্যে অনেকবার পড়ে ফেলেছেন। তো সেই আগরতলা কি ত্রিপুরার রাজধানী। মণিপুরের হচ্ছে ইম্ফল, নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা, মেঘালয়ের হচ্ছে শিলং, এবং অরুণাচলের কি ইটানগর। ঠিক আছে, বা ইটনানগর। ওকে, সো এই হচ্ছে আমাদের রাজধানী। সো রাজধানীগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এমন না, বাট জেনে রাখা ভালো। এবং দেখুন, আমরা কিন্তু হচ্ছে অরুণাচল এবং নাগাল্যান্ডের সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু দেখে আসি যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি। এই প্রশ্নের উত্তর একটু যদি আমরা করে ফেলতে পারি, আমার মনে হয় আমরা একটু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বাড়ি ফরিদপুর এবং আমার বাড়ি বরিশাল। তো আমাদের দুইজনের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভারতের সাথে কোনো সম্পর্ক নেই। তো ফরিদপুর সবাই হচ্ছে সঠিক উত্তরটা আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে। সো আমরা একটু এটা উত্তরটা করে ফেলি যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি, অর্থাৎ ভারতে টোটাল আমাদের যতগুলো রাজ্য আছে, এবং বিশেষ করে 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্স সহ টোটাল কয়টি রাজ্য আমাদের সাথে সংযুক্ত আছে? আজকের মতো একটু আপনার অন্যান্য ব্যস্ততা রেখে যদি ক্লাসটা করেন, তাহলে আশা করি আমরা পরবর্তীতে আপনাদের প্রিফারেন্স অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো, এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার মানে প্রাপ্তি হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব খুব দ্রুতই হচ্ছে ক্লাসগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করার। আপাতত আপনাকে অন্য ব্যস্ততা রেখে যদি ক্লাসটা করেন, খুব উপকৃত হবেন এবং আমরা খুব কৃতজ্ঞ থাকবো। 5টি, এটা নিয়ে আমি বেশি সময় নষ্ট করবো না, কারণ ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে আমাদের 5টি রাজ্য ভারতের সাথে আমরা সংযুক্ত। ওকে, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে একটু সামনে আগাই। ধন্যবাদ। এই যে সঠিক উত্তর হচ্ছে 5টি। আচ্ছা, এবং এখানে আমরা আরো একবার জিনিসটাকে রিক্যাপ করেছি। রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই 3টা অঞ্চলে বা এই 3টা জেলা আমাদের মিয়ানমারের সীমান্তের সাথে সংযুক্ত, এবং টোটাল 271 কিলোমিটার আমরা মিয়ানমারের সাথে সীমান্ত শেয়ার করি। আচ্ছা, এবারে ভারতের সাথে সীমান্ত জেলা কয়টি, এটা কিন্তু ইতিমধ্যে আপনারা উত্তর করে দিয়েছেন, এবং এটাই কিন্তু হচ্ছে আপনাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেল, কারণ আমরা আমাদের মূল স্লাইডে আসার আগেই আপনারা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তরটা করে দিয়েছেন, এবং এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। সো এটার উত্তর আপনারা করে দিয়েছেন, আপনাদের আর কষ্ট দিব না রোজা রমজানের দিনে। 30টি, ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা হচ্ছে একটু বাংলাদেশে চলে আসি। ভারতের সাথে মিয়ানমারের সাথে আমরা সব ধরনের আলোচনা সমালোচনা পেরিয়ে বা হচ্ছে তাদের সাথে যাবতীয় সীমান্ত সমস্যা সমাধান করে এবার আমরা একটু বাংলাদেশের দিকে আসি। জিনিসটা এরকমই হয় যে আমরা যখন কোনো কিছু আলোচনার দিকে যাই, সবার আগে আমাদের আন্তর্জাতিক আলোচনা বা আমাদের আশেপাশের আলোচনা কমপ্লিট করতে হয়, এরপরে আমাদের নিজেদেরকে ঠিক করতে হয়। সো নিজেদের ব্যাপারে যদি বলি যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, এই জিনিসগুলো আপনারা জাস্ট আমার সাথে একবার পড়ে যাবেন। ঠিক আছে, আমি যখন আপনাদের সাথে পড়ছি, সাথে সাথে আপনারা হচ্ছে কি সাথে হচ্ছে আচ্ছা, ঠিক আছে। সো আপনার আমার সাথে হচ্ছে সাথে সাথে একবার পড়বেন, দেখবেন যে এটা আপনি চিরজীবনের জন্য মানে একদম মুখস্থ হয়ে গেছে। বাংলাদেশের টোটাল বিভাগ হচ্ছে 8টি, যেটার মধ্যে সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ। টোটাল 4টা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। জেলা হচ্ছে 64টি, উপজেলা হচ্ছে 495টি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টার মার্ক আছে। এই স্টার মার্কের অর্থ হচ্ছে যেটা পরিবর্তনশীল, সীমানা রেখা বা সীমানা পরিবর্তন ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু অনেক সময় এগুলো পরিবর্তন হয়। তো উপজেলা 495টি, থানা রয়েছে 652টি, ইউনিয়ন রয়েছে 4571টি। ইউনিয়ন কতটি? 4571টি। গ্রাম রয়েছে 87,372টি, এবং এখন পর্যন্ত পৌরসভা রয়েছে 64টি জেলায়
328টি। সো এই যে প্রশাসনিক কাঠামো, এবং খুব সম্প্রতি আমাদের স্থানীয় সরকার নির্বাচন আসছে, সো আপনারা যখন পরীক্ষায় বসবেন সেই মুহূর্তে কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা মানে স্থানীয় সরকার যে নির্বাচন সেটা কিন্তু হচ্ছে আলোচনার তুঙ্গে থাকবে। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যদি হচ্ছে অন্তত পক্ষে 2-3টা এমসিকিউ এক্সট্রা পেতে চান, অন্যদের থেকে এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনারা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে একটু ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে একটু দেখি এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশন এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে টোটাল 12টি, যার মধ্যে সর্বশেষ হচ্ছে আমাদের ময়মনসিংহ, অর্থাৎ সর্বশেষ বিভাগ এবং সর্বশেষ সিটি কর্পোরেশন উভয় কিন্তু কি আমাদের বৃহত্তর ময়মনসিংহ। এবং আমরা যদি বলি যে বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে আমাদের কি গাজীপুর, এবং ক্ষুদ্রতম আমাদের সিটি কর্পোরেশন কোনটি? কুমিল্লা। এবং আপনি বলতে পারেন যে ভাই এটার সাথে তো আমাদের আসলে কুমিল্লা কিংবা গাজীপুরের কোনো সম্পর্ক নেই, বাট এটা আসলে আপনাকে একটা উপমা বা হচ্ছে একটা রূপক আকারে এখানে প্রকাশ করা হয়েছে যে গাজীপুর বৃহত্তর হওয়ার কারণে এটা হচ্ছে কি অনেক ধরনের ব্যাপার স্যাপার এখানে আছে, ফ্যাসিলিটিস আছে, আর কুমিল্লার ক্ষেত্রে জিনিসটা কি নেটিভ একটা অবস্থা। সো এ কারণে বৃহত্তম সিটি কর্পোরেশন বাংলাদেশের টোটাল 12টি সিটি কর্পোরেশন, তার মধ্যে বৃহত্তম হচ্ছে আমাদের গাজীপুর এবং ক্ষুদ্রতম কোনটি? কুমিল্লা। এবং এটা মনে রাখার জন্য খুব ইজি, সেটা হচ্ছে কি আমাদের কম, ক্ষুদ্রতম মানে কি যেটা হচ্ছে ছোট বা কম। সো আমরা মনে রাখবো যে আমাদের কুমিল্লাতেও কি আছে? কম আছে, ঠিক আছে? এবং গাজীপুর আমাদের কি? গাজীপুর হচ্ছে আমাদের বৃহত্তর। সো একটা মনে রাখলে অন্যটা আপনি ইজিলি মনে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম বা কম কোনটি? কুমিল্লা। শেষ। আচ্ছা, এবারে আমরা যদি একটু সামনে আগাই, এই জায়গাটা থেকে আপনারা প্রশ্ন পাবেনই, এটা হচ্ছে একদম বলা যেতে পারে নিশ্চিত। কিরকম? যে আমাদের টোটাল বিভাগ যেগুলো আছে, টোটাল আমাদের 8টা বিভাগ, সো 8টা বিভাগের মধ্যে আমাদের কিন্তু হচ্ছে একদম এক্সাক্ট জিজ্ঞেস করে যে চট্টগ্রাম বিভাগের সব থেকে বড় জেলা কোনটি, অথবা হচ্ছে রংপুর বিভাগের সব থেকে ছোট জেলা কোনটি। সো এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের একটু যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা বিভাগের ক্ষেত্রে কয়টি জেলা? হ্যাঁ, আমি হচ্ছে তখন সম্ভবত 14 বলেছিলাম, দুঃখিত, 13টি। আচ্ছা, চট্টগ্রামের ক্ষেত্রে কতটি জেলা? 11টি জেলা। আবার রাজশাহী বিভাগের জন্য 8টি জেলা, রংপুর বিভাগের জন্য 8টি জেলা। সো এইভাবে হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা কি, যে ঢাকা বিভাগের সব থেকে বড় জেলা কোনটি? টাঙ্গাইল। ঢাকা বিভাগের সব থেকে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। চট্টগ্রাম বিভাগের সব থেকে বড় রাঙামাটি, ছোট ফেনী। আবার যদি আসি রাজশাহীর ক্ষেত্রে, নওগাঁ হচ্ছে সব থেকে বড়, সব থেকে ছোট জয়পুরহাট। রংপুর বিভাগে হচ্ছে সব থেকে বড় দিনাজপুর, সব থেকে ছোট লালমনিরহাট। সো একই সাথে আপনাকে কিন্তু হচ্ছে মুখস্থ করতে হচ্ছে না এই জেলায় মানে এই বিভাগে কোন কোন জেলা আছে। আপনি যদি জাস্ট 3টা জিনিস মনে রাখেন, যে এই বিভাগে কয়টা জেলা আছে, এই বিভাগের সব থেকে বড় জেলা কোনটি, সব থেকে ছোট জেলা কোনটি, শেষ। এবং আমরা জানি আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে, পরের স্লাইডে যাওয়ার আগে, বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি? হ্যাঁ, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে আমি হচ্ছে ঝালকাঠি জেলার। সো আমি কিন্তু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা থেকে বিলং করি, বাট আমার পরেও আরেকটা জেলা আছে যেটা হচ্ছে আমাদের ঝালকাঠি থেকেও কিছুটা ক্ষুদ্র। সো সেই ক্ষুদ্র জেলাটার নামটা যদি আমাকে একটু বলতে পারেন, তাহলে আমি মনে করবো যে আপনাদের ইতিমধ্যে এই প্রস্তুতিটা অনেকটাই এগিয়ে গিয়েছে, ঠিক আছে? সো আশা করি আপনারা হচ্ছে এই মুহূর্তে উত্তরটা করছেন। আচ্ছা, এরপরে হচ্ছে খুলনা বিভাগ হচ্ছে 10টি জেলার সব থেকে বড় খুলনা, ছোট মেহেরপুর। বরিশাল বিভাগের সব থেকে বড় হচ্ছে ভোলা এবং ছোট হচ্ছে ঝালকাঠি। সিলেটে হচ্ছে সুনামগঞ্জ, হবিগঞ্জ হচ্ছে সব থেকে ছোট, এবং ময়মনসিংহ বিভাগ, যেটা আমরা মাত্রই বলছিলাম যে 4টি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগের সব থেকে বড় হচ্ছে কি ময়মনসিংহ, এবং সব থেকে ছোট হচ্ছে শেরপুর। সো 8টা বিষয় নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। সো ঢাকা বিভাগে জেলা 13টি। হ্যাঁ, আমাদের নারায়ণগঞ্জ ছোট। হ্যাঁ, রাইট, বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি? আমাদের নারায়ণগঞ্জ। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরবর্তী যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের কোন অংশে বা মানে আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোন কোন উপজেলা বা কোন কোন জেলা আমাদের অবস্থিত। সো আমরা হচ্ছে এখন উপজেলা পর্যন্ত এটা মুখস্থ করব। এবং আমার মনে হয় যে আমরা যখন কোনো কিছুকে, রাজশাহী বিভাগ থেকে অনেকে আছে, নারায়ণগঞ্জ সব থেকে ছোট, ধন্যবাদ। চট্টগ্রাম বিভাগের জেলা 11টি, সবাই নিজ নিজ জেলার বিভাগ সম্পর্কে আলোচনা করছে। রেবেকা সুলতানা আপু ধন্যবাদ, সম্পূর্ণটা সে হচ্ছে আমাদের সাথে আলোচনা করেছে। রাইট, চট্টগ্রাম বিভাগে 11টা, নারায়ণগঞ্জ জেলা সব থেকে ছোট বাংলাদেশে, ধন্যবাদ। সো অনেক সময় আপনারা হচ্ছে ওই যে আমি সেকেন্ড স্মলেস্ট ঝালকাঠি এটা কেন উল্লেখ করলাম, কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে মানে আপনি মুখস্থ করছেন একদম সীমান্ত রেখাটা, বাট আপনাকে জিজ্ঞেস করা হলো সীমান্ত রেখার আগেরটা। কেন? কারণ হচ্ছে আপনি অন্যদের থেকে কতটা অ্যাডভান্স এটা আপনাকে হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে, যে আপনি একদম যারা মানে বলা যেতে পারে মানে একদম বর্ডার লাইনে যারা পড়াশোনা করছে তারা তো সবাই পড়াশোনা করছে, বাট আপনি কি অ্যাডভান্স একটু পড়াশোনা করছেন কিনা, আপনার লেভেলটা কি একটু উঁচু কিনা, সেটা হচ্ছে নির্ণয় করে এই যে একটা এক্সট্রা অ্যাড করে, যে সর্বশেষ জিজ্ঞেস করবে সব সময় বা সবার জন্য যে সর্বশেষ জেলা কোনটি, নারায়ণগঞ্জ। বাট
আপনার অ্যাডভান্স প্রশ্ন হচ্ছে সেকেন্ড স্মলেস্ট কোনটা, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এটা আমি যদি দেখি যে আমরা যখন কোনো একটা কথা বলি যে বাংলাদেশ, ধরেন টিউটোরিয়ান হচ্ছে কতদূর পর্যন্ত বিস্তৃত, আপনাকে জিজ্ঞেস করা হলো বা আমাকে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি আপনাদের এখানে ভর্তি হব, বাট টিউটোরিয়ান আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এখানে আমার মানে ভর্তি হওয়ার জন্য আমি বিশ্বাসযোগ্যতা কিভাবে পাবো, আমি তখন কি বলবো বলুন তো? আমি বলবো যে আমাদের টিউটোরিয়ান টেকনাফ থেকে তেতুলিয়া সম্পূর্ণ জেলা জুড়ে বিস্তৃত বা সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে বিস্তৃত, অথবা বলবো কি 57,000 বর্গমাইল জুড়ে বিস্তৃত। এটার মানে হচ্ছে যে আমরা সমগ্র বাংলাদেশ জুড়ে বিস্তৃত। এই কথাটার একটা রূপক হচ্ছে এটা যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃত। এখন কথা হচ্ছে এই টেকনাফ থেকে তেতুলিয়া মানে কি? এটার মানে হচ্ছে বাংলাদেশের একদম সর্বদক্ষিণে টেকনাফ অবস্থিত বা ছেড়াদ্বীপ, সেটা হচ্ছে কি কক্সবাজারের, এটা আমরা জানি। বাট সর্বদক্ষিণে হচ্ছে টেকনাফ এবং সর্ব উত্তরে হচ্ছে তেতুলিয়া বা বাংলা বান্ধা, সেটা কোথায়? পঞ্চগড়ে। অর্থাৎ আমি যদি বাংলাদেশকে একদম সম্পূর্ণ ধরতে চাই যে বাংলাদেশ আসলে কতটুকু বিস্তৃত, আমি আসলে এভাবে ধরি যে এই হাতে আমার হচ্ছে টেকনাফ, এই হাতে হচ্ছে আমার তেতুলিয়া, এই সম্পূর্ণ এলাকাটা হচ্ছে কি আমার বাংলাদেশ। আবার যদি হচ্ছে পূর্ব পশ্চিমে ধরি, পূর্বে থাকবে হচ্ছে আমাদের থানচি, বান্দরবান, এবং পশ্চিমে থাকবে আমাদের শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। সিম্পল। তো আমাদের সব থেকে বেশি যেটা আমরা মানে পরিচালনা করি বা হচ্ছে সব থেকে বেশি যেটা আমরা আমাদের চর্চায় থাকে সেটা হচ্ছে টেকনাফ, তেতুলিয়া বা ছেড়াদ্বীপ, বাংলা বান্ধা, ঠিক আছে? সো আপনারা হয়তো বাংলা লিঙ্কের একটা অ্যাড দেখেছিলেন, আমাদের এই যে নায়ক জোহান, ও একটা অ্যাড করেছিল যে ও হচ্ছে সব জায়গায় গিয়ে বাংলা লিঙ্কের ব্র্যান্ডিং করে, যে হচ্ছে সব জায়গায় গিয়ে হচ্ছে বাংলাদেশের 64টা জেলারই হচ্ছে ছবি তুলছে বা 64টি জেলা হচ্ছে ও একদম মানে কভার করছে। এবং ওখানে দেখবেন ও কিন্তু শুরু করেছিল টেকনাফ থেকে, বাংলা বান্ধা থেকে, এবং শেষ করেছিল তেতুলিয়া থেকে। এটার কারণ কি? কারণ হচ্ছে দুঃখিত, টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া বা তেতুলিয়া থেকে শুরু করে টেকনাফ। এর কারণ হচ্ছে যে বোঝানোর জন্য, এটা মিন করার জন্য যে বাংলাদেশ এতখানি বিস্তৃত এবং আমি এতখানি বিস্তৃত এলাকায় ঘুরে ফেলেছি, ঠিক আছে? সো এই বিষয়টাই হচ্ছে আমাদের মুখস্থ রাখার যে বিষয় বা মনে রাখার বিষয়। ওকে, আচ্ছা, এরপরে আসুন আমরা একটু আমাদের ইতিমধ্যে যেহেতু আমাদের দেশের বা হচ্ছে বাংলাদেশের শীতলতম মাস ইতিমধ্যে চলে গিয়েছে, তো শীতলতম মাস নিয়ে আলোচনা করে লাভ নেই, সামনেই আমাদের উষ্ণতম মাস আসছে, সেই উষ্ণতম ব্যাপার নিয়ে আলোচনা করি। যেমন আমাদের উষ্ণতম জায়গা বা হচ্ছে উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী, এবং আমাদের কিন্তু দুই ধরনের প্রশ্ন হয়, যেমন উষ্ণতম স্থান এবং উষ্ণতম জেলা। আপনাকে যে কোনো একটা প্রশ্ন করতে পারে যে উষ্ণতম স্থান কোনটি, উষ্ণতম স্থান জিজ্ঞেস করলে হবে লালপুর, নাটোরে, এবং যদি জিজ্ঞেস করা হয় জেলা তাহলে বলা হবে রাজশাহী। এবং মনে রাখবেন যে আমাদের এই উষ্ণতম এটা আসলে রেকর্ড করা হয়েছে কিভাবে, যে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি বা 40-42 ডিগ্রি পর্যন্ত অথেন্টিক, অর্থাৎ ফিলস লাইক না, ফিলস লাইক আমরা যে আমাদের ফোনে ওয়েদার দেখি, সেই ওয়েদারে কিন্তু হচ্ছে দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস, আর ফিলস লাইক অর্থাৎ এই মুহূর্তে হিউমিডিটি সহ কেমন ফিল হচ্ছে। সো আমাদের এখানে অথেন্টিক যে তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে রেকর্ড করা হয় এবং সেটা সাধারণত 40-42 পর্যন্ত পৌঁছে যায়। তো সেটা দেখতে পাচ্ছি আমরা কোথায়? রাজশাহী জেলা, এবং স্পেসিফিক ভাবে যদি স্থান জিজ্ঞেস করে সেটা হচ্ছে লালপুর, নাটোর। তাহলে আপনাকে প্রশ্ন দুইটা করতে পারে যে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি, তখন আপনাকে উত্তর করতে হবে লালপুর, রাইট? আর যদি জিজ্ঞেস করা হয় জেলা কোনটি, রাজশাহী। এবার চলে আসুন আমার মানে এটা হচ্ছে উষ্ণতম, এটা হচ্ছে আমাদের কি যখন আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেই তখন আমাদের কি, তখন আমাদের মাথা, এবং আমরা যখন পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো দিতে পারি বা আমাদের পরীক্ষাটা খুব ভালো হয় তখন আমাদের মাথা, অর্থাৎ শীতলতম মাস। তো শীতলতম মাসের ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে এটার জেলা হচ্ছে সিলেট এবং এটার স্থান হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তাহলে সিলেট জেলা এটা হচ্ছে শীতলতম জেলা, এবং শ্রীমঙ্গল, মৌলভীবাজারের এটা হচ্ছে কি শীতলতম স্থান। এবং এটার তাপমাত্রা কিন্তু বাংলাদেশের সব থেকে লোয়েস্ট যে তাপমাত্রা, অর্থাৎ 2.3 ডিগ্রি বা 2 থেকে 3 ডিগ্রি সামথিং। সো এই তাপমাত্রাটা কিন্তু হচ্ছে আমাদের রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, রাইট? ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ পরে আমাদের সাথে নতুন একজন ভাই যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগতম, শেয়ার ডান, ধন্যবাদ। আচ্ছা, অনেকের উপজেলা দেখতে পাচ্ছি আমরা, সুজন ভাইয়ের উপজেলা হচ্ছে শিবগঞ্জ, সর্বপশ্চিম উপজেলা, ধন্যবাদ। আবার তাসনিয়া আপুরও কিন্তু হচ্ছে মানে উষ্ণ জেলা, সেটা হচ্ছে কি লালপুর সম্ভবত তিনি বলেছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনিও ভালো আছেন। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাদের জন্য আমি যেটা বাড়ির কাজ দিয়ে রাখবো, কাইন্ড অফ বাড়ির কাজ, সেটা হচ্ছে যে বাংলাদেশের বৃষ্টিপাত সব থেকে বেশি কোথায় হয়, এটা আপনাদের জন্য হচ্ছে একটা টাস্ক, ঠিক আছে? আপনারা যখন এটা নিয়ে আপনারা কিন্তু আমাদের এখানে পোস্ট করতে পারেন। তো সেই পোস্টের অবশ্যই হচ্ছে যে বাংলাদেশের বৃষ্টিপাত সবচেয়ে বেশি কোথায় হয় এবং সব থেকে বেশি কোথায় হয়, সব থেকে কম কোথায় হয়, এই দুইটা জিনিস হচ্ছে আপনারা আমাকে কমেন্টও বলতে পারেন, কিংবা আপনারা যদি নোট সাবমিট করেন
সেখানেও কি উল্লেখ করে দিতে পারেন। তাহলে বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় এবং সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়, এটা কিন্তু অবশ্যই হচ্ছে আমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং আমি দেখলাম যে অনেকেই হচ্ছে আমি উল্লেখ মানে এটা বলার আগেই, এটা তো আমার হচ্ছে স্ক্রিপ্ট, কিন্তু সেই বলার আগে অনেকেই হচ্ছে এটার উত্তর করে দিয়েছে, এটা খুব ভালো লাগলো, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হচ্ছে আরেকটু সামনে আগাই। আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে হচ্ছে দেখবো যে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি, এবং দেখতে পাচ্ছেন যে আপনাকে জিনিসটা হয় না যে একটা কনফিউশন বা দ্বিধা ক্রিয়েট করার জন্য আপনাকে বলা হচ্ছে লালখান লালপুর, রাইট। সো এখন কিন্তু আপনার মাথায় একটা সাথে সাথে এই ঢুকে যাবে যে আমি তো পড়ে আসছি দুইটা জিনিস, উষ্ণতম স্থানও পড়ে আসছি, সর্বাধিক বৃষ্টিপাতের স্থানও পড়ে আসছি, তো আমার এখন উত্তর কোনটা? সো সেই উত্তরটা কোনটা এইটা মনে রাখার জন্য আপনার এভাবে মনে রাখতে হবে যে আমি যখন অনেক বেশি গরম ফিল করি, তখন আমি কি বলি যে আয় হায় গরমে পুড়ে যাচ্ছি, গরমে কি পুড়ে যাচ্ছি। সো পুড়ে যাচ্ছি মানে কি লালপুর। আবার যদি বলি যে আমার সব থেকে বৃষ্টিপাত, এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে খাল হয়ে গেছে, তো সেখান থেকে লালখান, শেষ। সো এটা কিন্তু আমার তৈরি করা নিজস্ব শর্টকাট, বাট আপনি যদি চান যে না আপনি অন্যভাবে মনে রাখবেন, তো আপনার জন্য আপনার ব্যাপার, কিন্তু চেষ্টা করবেন নিজস্ব নেমনিক নিজে তৈরি করার। আমি যে বললাম যে গরমে পুড়ে যাচ্ছি, এটা আমার মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, কিন্তু আপনার মনে নাও থাকতে পারে, আমি বলছি দেখে। বাট চেষ্টা করবেন নিজেরা যেন মানে নিজের শর্টকাটটা তৈরি করতে পারেন, ঠিক আছে। ওকে, 7 খ লালপুর, লালপুর, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি লালপুর। আচ্ছা এরপরে আসুন ভৌগোলিক কিছু বিশেষত্ব, এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে মোটামুটি আমাদের এই অংশটুকুর ব্যাপারগুলো কমপ্লিট করব। যে একমাত্র দ্বীপ জেলা হচ্ছে আমাদের কি ভোলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা, ঠিক আছে, একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। তো আমাকে একটু বলতে পারবেন যে আমাদের এই যে দ্বীপ জেলা ভোলা, এই ভোলা আমাদের গেল, এটা হচ্ছে আমাদের কি একদম অথেন্টিক যে আমরা হচ্ছে আমাদের বরিশাল বিভাগের যে ভোলা জেলা আছে, সেই জেলা যেটা হচ্ছে বরিশালের সব থেকে বড় জেলা, সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশের দ্বীপ জেলা। অর্থাৎ এর সাথে আমাদের আসলে চারোদিকেই হচ্ছে পানি বা চারোদিকেই হচ্ছে সমুদ্র বা নদী। তো এটা হচ্ছে আমাদের কি একমাত্র দ্বীপ জেলা। এবং এশিয়ার বৃহত্তম গ্রাম বাংলাদেশের তো বটেই, বাংলাদেশের তো বটেই, এশিয়ার বৃহত্তম গ্রাম কিন্তু হচ্ছে আমাদের বানিয়াচং, যেটা হচ্ছে হবিগঞ্জ জেলায় অবস্থিত, ঠিক আছে। সো এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। এবং এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং, এটা হচ্ছে আমরা হচ্ছে একটু মনে রাখবো যে এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং, যেটা হচ্ছে হবিগঞ্জ জেলায় অবস্থিত, শেষ। ওকে, আচ্ছা এবার আমাকে একটু বলো যে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায়, ঠিক আছে। এটা একটু আমাকে যদি হচ্ছে একটু বলা যেতে পারে যে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায়। এটা চলে এসেছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। হ্যাঁ, এটা কোথায়? এটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হচ্ছে এটা চলে এসেছিল। সো আমি একটু এটার উত্তরটা দ্রুত চাচ্ছি। বরিশালের ভোলা, দ্বীপ জেলা ভোলা, 8 ক ভোলা, রাইট। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায়? বাংলাদেশ নিজেই হচ্ছে একটা বদ্বীপ, এবং তার মধ্যে বৃহত্তম বদ্বীপ হচ্ছে কোন জেলায় অবস্থিত? আমাদের একমাত্র দ্বীপ জেলা কোথায়? ভোলাই, রাইট। 8 ক। অনেকেই হচ্ছে একদম সঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ। এই যে 8 উত্তর কত? ক। আচ্ছা, সো সবার শেষে আমরা হচ্ছে আমাদের সীমান্ত নিয়ে আলোচনা করেছি, সীমান্ত নিয়ে আলোচনা করে আমাদের দেশ নিয়ে আলোচনা করেছি। এবারে দেশকে আমরা কি প্রোটেক্ট করব, জিনিসটা কিরকম যে আমরা প্রথমে আমাদের সীমান্ত সম্পর্কিত যত রকম ঝামেলা ছিল সেই ঝামেলাগুলোকে দূর করছি। এবারে আমরা কি করব? এবারে আমরা হচ্ছে আমাদের দেশ নিয়ে আলোচনা করব। দেশ নিয়ে আলোচনা শেষ, মোটামুটি দেশের যাবতীয় জেলা উপজেলা নিয়ে আলোচনা শেষ। এবারে হচ্ছে আমি কি আমার দেশকে রক্ষা করব। দেশকে রক্ষা করার জন্য কাকে প্রয়োজন? সীমান্ত রক্ষা প্রয়োজন। এবং সেই সীমান্ত রক্ষী বাহিনী থেকেও কিন্তু প্রশ্ন আসে। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী হচ্ছে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ, আমরা জানি। তারপরে হচ্ছে ভারতের জন্য বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং মিয়ানমারের জন্য হচ্ছে বিজিপি বা বর্ডার গার্ড পুলিশ, এবং পাকিস্তানের জন্য সেটা হচ্ছে রেঞ্জার্স। ওকে, সো এটা আমাদের একদম বেসিক প্রশ্ন। তবে আমি হচ্ছে এটাকে সাজিয়েছি এভাবে যাতে হচ্ছে আমাদের ওই মানে জিনিসটা হচ্ছে একটা গল্পের আকারে আপনাকে বলতে পারি যে সবার প্রথমে আমরা সীমান্ত নিয়ে যত রকম আলোচনা সমালোচনা ছিল সেগুলো দূর করছি, এরপরে আমরা দেশ নিয়ে আলোচনা করেছি, এবং সর্বশেষ আমাদের সীমান্ত রক্ষা বাহিনী দিয়ে আমাদের দেশটাকে প্রোটেক্ট করে দিলাম, ঠিক আছে।
ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এবং সর্বশেষ আমাদের যাবতীয় এতক্ষণ পর্যন্ত আমরা যা যা কিছু করেছি, যে 64টি জেলা, 72টি সীমান্তবর্তী জেলা, 5138টি সীমান্ত কিলোমিটার, মানে টোটাল সীমান্ত কিলোমিটার, যার মধ্যে অধিকাংশ অংশই হচ্ছে ভারতের সাথে আমরা শেয়ার করি, এবং মিয়ানমারের সাথে শেয়ার করি 271, উপকূলে আসে 711, এবং স্থল সীমা নিয়ে আমরা আলোচনা করেছি। সো এই আলোচনাগুলো আমরা এখানে দেখেছি, এবং আমাদের 8টা বিভাগ, এই সব কিছু মিলিয়ে আমাদের টোটাল আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তার মানে আমার সাথে এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন প্রথম থেকে, তারা কিন্তু আমার এই স্লাইডটা দেখার সাথে সাথেই বুঝে গিয়েছেন, এবং আপনার মাথায় সাথে সাথেই সম্পূর্ণ ক্লাসটা কি ঘুরে আসছে। ঠিক আছে, ঠিক আছে সাইফুল রাজীব ভাইয়া, আপনার কথাটা আমি শুনতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই চিট শিট বা হচ্ছে যেই শিটটার মাধ্যমে আমরা এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করেছি তার একটা সারসংক্ষেপ, অথবা আপনি বলতে পারেন ইন টোটাল যা কিছু আলোচনা করেছি তার সংখ্যা ভিত্তিক তথ্যগুলো আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা কি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবো? এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং, হবিগঞ্জ, ধন্যবাদ। রাইট, বিজিবি, বিএসএফ, বিজিপি, রেঞ্জার্স, থ্যাংক ইউ। সবগুলো হচ্ছে আপনারা একবার উল্লেখ করলে সেটা আপনাদের জন্যই ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমার মনে হয় যে এই পর্যন্ত আমরা যা যা কিছু পড়েছি তার যে সার সংক্ষেপ আমরা সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা হচ্ছে একটু সামনে আগাবো, এবং এই জায়গাটা হচ্ছে আমাদের আমার বাংলাদেশ শিখর থেকে শিখরে বাংলাদেশ বিষয়বলী, যে বিষয়বলীগুলো হচ্ছে আমাদের একদম বেসিক, অর্থাৎ আপনারা এতক্ষণ অনেক কষ্ট করেছেন, আমার সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, এবং আমাদের চিত্রগুলো দারুণ ছিল, ধন্যবাদ। আচ্ছা, সো আমার সাথে এতক্ষণ যা কিছু আলোচনা করেছি, এই আলোচনাগুলোর সাথে আমরা এখন আমাদের একদম বেসিক আলোচনা, আমি এখানে আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি আপনাকে জাস্ট হচ্ছে ইন টোটাল সম্পূর্ণ বিষয়টা একবার রিভাইজ করব, ওকে? এবং এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ বিষয়বলী বা বাংলাদেশ সম্পর্কিত, ঠিক আছে? আচ্ছা, যেমন প্রকৃতির প্রতীক, জাতীয় পরিচয়, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় বৃক্ষ আম গাছ, জাতীয় বন সুন্দরবন, রাইট? এই বিষয়গুলো হচ্ছে আমরা জানি, তবু আমরা হচ্ছে একবার মানে রিক্রিয়েট করে নিলাম আমাদের মনে রাখার সুবিধার্থে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আমাদের পতাকা নিয়ে একটু আলোচনা করব। আমি জানি আপনারা কিন্তু হচ্ছে বলতে পারেন যে ভাইয়া এটা তো আমরা হচ্ছে একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। অবশ্যই ছোটবেলা থেকে পড়ে আসছেন, বাট এভাবে পড়াটা হচ্ছে একটু বেটার। সো এ কারণে কিন্তু আপনাদের জন্যই হচ্ছে এই স্লাইডটা এভাবে তৈরি করা। এবং মনে রাখবেন, আপনি যত বেশি এভাবে ভিজুয়ালাইজ করবেন, আপনার মুখস্থ করার ক্যাপাবিলিটি তত বেশি বাড়বে। এবং আমি বলবো না মুখস্থ করার ক্যাপাবিলিটি, আমি বলবো যে মনে রাখার ক্যাপাসিটি। আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পারি। সো সেই 10%-এর ব্যবহার করার মধ্যেও আমাদের জাঙ্ক ফাইল বা বলা যেতে পারে হাবিজাবি ফাইল হচ্ছে অলমোস্ট 8%। সো সেই 8%কে দূর করতে করতে আপনি যদি হচ্ছে এই ছবিগুলো আপনার মস্তিষ্কে নিয়ে যেতে পারেন, অবশ্যই কি আপনি মনে রাখতে পারবেন। সো আমাদের বৃত্তের ব্যাসার্ধ যেটা থাকে সেটা হচ্ছে পতাকার 1/5। আমাদের এটার রেশিও হচ্ছে 10:6 অথবা 5:3। আমাদের আধুনিক ডিজাইনার, অর্থাৎ বাংলাদেশের এই সুন্দর পতাকার, আমাদের স্বাধীন সার্বভৌম দেশের পতাকার যেই ডিজাইনার, তিনি হচ্ছেন কামরুল হাসান। এবং প্রথম যে মানচিত্র খচিত ডিজাইনার ছিলেন, অর্থাৎ আমরা জানি আমাদের যুদ্ধের সময় কি হয়েছিল, যুদ্ধের সময় কিন্তু হচ্ছে এখানে একটা মানচিত্র ছিল হলুদ রঙের। তো সেই মানচিত্র খচিত ডিজাইনার ছিলেন হচ্ছেন শিবনারায়ণ দাস, এবং এটা প্রথম উত্তোলন করা হয়েছিল 2 মার্চ 1971। তাহলে কি আমরা কিন্তু হচ্ছে আজকে খুব ভালো একটা দিনে, রাইট? আমরা কিন্তু হচ্ছে কি খুব ঐতিহাসিক একটা দিনে কিন্তু হচ্ছে আমরা আমাদের এই প্রথম মানে কি বলা যেতে পারে পতাকা উত্তোলন দিবস, আজকে পতাকা উত্তোলন দিবস, যেটি হচ্ছে 2 মার্চ 1971, এবং আজকে কত 2 মার্চ 2026। তো একটা খুব ঐতিহাসিক দিনে কিন্তু হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা করলাম, রাইট? তো প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে এই প্রথম উত্তোলন কে করেছিলেন, এটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং প্রশ্নের সাথে একটা ছোট্ট ট্যাগলাইন আছে যে তার পদবি কি ছিল, ঠিক আছে? আমরা যে এখানে একটা বড় নাম বলবো যে প্রথম কে উত্তোলন করেছিলেন, সো সেই কে উত্তোলন করেছিলেন তার সাথে হচ্ছে তার যে ট্যাগলাইন, সেই ট্যাগলাইনটা আমরা একটু বলবো, ঠিক আছে? যে প্রথম উত্তোলন কে করেছিলেন, ব্যক্তির নাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার কি সম্পর্ক ছিল, অর্থাৎ তার পদবি কি ছিল, এটা তো আপনারা একটু আমাকে বলবেন, এবং আমি আশা করি আপনারা হচ্ছে আমার উত্তরটা করবেন, ঠিক আছে? এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? ধন্যবাদ। আপনারা খুব সুন্দর আমাকে হচ্ছে কমপ্লিমেন্টস দিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, এবং আশা করি আপনাদের এই কমপ্লিমেন্টস গুলোকে ব্যবহার করি পরবর্তী ক্লাস আরো বেশি সুন্দর করতে পারবো, ঠিক আছে? সো এটা আমাকে একটু
আমাকে হচ্ছে একটু কষ্ট করে এটা জানাবেন যে ব্যক্তি এবং অর্থাৎ প্রথম কোন ব্যক্তি আমাদের এটা উত্তোলন করেছিল এবং তার পদবি কি ছিল। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদবি কি ছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সেটা আমাকে একটু জানাবেন। এবং বিদেশে প্রথম উত্তোলন করা হয়েছিল কলকাতা হাই কমিশনারে, সেটা হচ্ছে ভারতে। এবং পতাকার সাথে মিল রয়েছে কোথায়, জাপান এবং পালাউ দেশের সাথে। ঠিক আছে, জাপান আমরা জানি যে আমাদের জাপান কেমন হয়, সাদার মধ্যে লাল, সো মিলকরণ কিন্তু হচ্ছে কি কাছাকাছি ছিল। ঠিক আছে, রাইট। হ্যাঁ, আসামও আব্দুর রব, এবং তিনি হচ্ছেন কি ছিলেন, এটা একটু আমাকে জানালে ভালো হয়। ঠিক আছে, রাইট, ভেরি গুড। এখন পর্যন্ত একজনের উত্তর আমি পেয়েছি। না না না, ব্যক্তি প্রথম উত্তোলন জিয়াউর রহমান না, প্রথম উত্তোলন করেছিলেন আসামা আব্দুর রব। ঠিক আছে, আসামা আব্দুর রব উনি হচ্ছেন আমাদের এটা প্রথম উত্তোলন করেছিলেন 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এই যে আমি হচ্ছে অবশেষে উত্তর পেয়ে গেলাম আমাদের মেঘবালিকার থেকে। তিনি ছিলেন হচ্ছেন ডাকসু ভিপি। ঠিক আছে, তিনি কি ছিলেন, ডাকসু ভিপি। ঠিক আছে, হ্যাঁ, তৎকালীন ডাকসু ভিপি আসামা আব্দুর রব। ধন্যবাদ, ভেরি গুড। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম এবং এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, এবারে আমরা হচ্ছে একটু সামনে আগাই। যেমন আমাদের প্রতীক বনাম মনোগ্রাম, রাষ্ট্রীয় পরিচয়, যেমন আমরা যখন প্রতীকের কথা বলি, প্রতীকের মধ্যে কি কি আছে একটু লক্ষ্য করি। ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। এখানে আমাদের কি কি আছে, একটি শাপলা এবং 3টি ধানের শীষ। এই যে এটা হচ্ছে আমাদের একটি শাপলা এবং 3টি ধানের শীষ, রাইট, 3টি কি ধানের শীষ। আচ্ছা, এবং আমাদের এখানে হচ্ছে টোটাল 5টি পাত পাতা এবং হচ্ছে 4টি তারকা সম্বলিত, এবং এটা ব্যবহার করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। একমাত্র কি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তাহলে এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, যেখানে হচ্ছে আমাদের দেশের দুইটা গুরুত্বপূর্ণ দলের বিষয় আছে। একটা হচ্ছে আমাদের শাপলা, আর এটা কি ধানের শীষ। তাহলে শাপলা কয়টা, একটি, ধানের শীষ কয়টি, 3টি, এবং আমাদের পাট পাতা কয়টি, পাট পাতা হচ্ছে আমাদের 5টি, এবং তারকা কয়টি, তারকা হচ্ছে 1 2 3 4, 4টি, রাইট। ডাকসু ভিপি আসামা আব্দুর রব, ধন্যবাদ। আচ্ছা, এবং এটা হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম। রাষ্ট্রীয় মনোগ্রামের একটাই প্রশ্ন হয়ে থাকে, সেটা হচ্ছে এটা ডিজাইনার কে ছিলেন। এটা ডিজাইনার ছিলেন হচ্ছেন A.N.A. সাহা। ঠিক আছে, A.N.A. সাহা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু আমাদের দেশ সম্পর্কে আরো কিছু জানতে চাই। যেমন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম আমার সোনার বাংলা, এটার গীতিকার ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এটার উৎস ছিল বঙ্গদর্শন পত্রিকার গীতবিতান। এটার গ্রহণ করা হয়েছে 3 মার্চ 1971, এবং এটার মোট চরণ হচ্ছে 10টি, যেটা অনুষ্ঠানে ব্যবহার করা হয় 4টি। এটা বিশাল বড় একটা আমাদের বলা যেতে পারে সঙ্গীত, বাট সেখান থেকে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য আমরা নিয়েছি মাত্র 10টি চরণ বা 10টি লাইন। এবং আমরা যখন আমাদের অনুষ্ঠান হয়, যে কোনো অনুষ্ঠানে হচ্ছে ব্যবহার করা হয় কতটুকু, আমাদের 4টি বা প্রথম 4টি লাইন। এবং আমাদের রণসঙ্গীত চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নতলা ধরণীতল, সেই চল চল এই রণসঙ্গীত বা ওয়ার সং, এটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি এটা গীতিকার ছিলেন। এবং এটার উৎস ছিল শিখা পত্রিকার সন্ধ্যা কাব্যগ্রন্থ, এবং এটার চরণ হচ্ছে টোটাল 21টি, যেটা আমাদের বিভিন্ন কুচকাওয়াজে কি আমাদের এটা উল্লেখ হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটু সামনে আগাই। যেমন আমাদের কাজী নজরুল ইসলামের জন্ম 25শে মে 1899, চুরুলিয়া, বর্ধমান, ভারতে। এবং এটা সেনাবাহিনীতে 1917 সালে যোগদান করেন, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম তার নিষিদ্ধ গ্রন্থের নাম হচ্ছে যুগবাণী। তিনি জাতীয় কবির মর্যাদা, অর্থাৎ বাংলাদেশে তাকে নিয়ে এসে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছিল আমাদের 1974 সালে। এবং আমাদের এটার নাগরিকত্ব এবং মৃত্যু হচ্ছে 1976 সালে, অর্থাৎ উনি 1976 সালে নাগরিকত্ব গ্রহণ করেন, এবং তার মৃত্যু কি 1976 সালে হয়ে থাকে। এবং আমরা কিন্তু জেনে থাকবো যে আমাদের এই কবি কাজী নজরুল ইসলাম কিন্তু দীর্ঘ সময় কিন্তু হচ্ছে কি বাক প্রতিবন্ধী ছিলেন, অর্থাৎ তার পক্ষে কথা বলার সুযোগ ছিল না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জাহিদা খাতুন, স্ত্রী প্রমিলা দেবী। এবং ওনার স্ত্রী সম্পর্কিত প্রশ্নটা কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম বা হচ্ছে স্ত্রী কে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইতিহাসের স্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধ। আমাদের এখানে টোটাল 7টি স্তম্ভ থাকে। টোটাল আমাদের কি 7টি স্তম্ভ থাকে। ঠিক আছে, এবং সেই 7টি স্তম্ভের মধ্যে আমাদের এটা শুরু হয় থেকে 1952 থেকে। এটা একটু আমার সাথে আপনারা রিভাইজ করুন যে আমাদের এটা শুরু হয় হচ্ছে 1952 থেকে, 1952 সাল থেকে 1971 পর্যন্ত। আমরা যদি এটা 1952 ধরি, 1952 সালের ভাষা আন্দোলন,
1954 সালের আমাদের যে সাধারণ নির্বাচন ছিল সেই সাধারণ নির্বাচন, তারপরে হচ্ছে 1962 সালে আমাদের শিক্ষা আন্দোলন, তারপরে হচ্ছে 1966 সালে আমাদের 6 দফা আন্দোলন, তারপরে 1970 সালে কি আমাদের যে সাধারণ নির্বাচন হয়েছিল প্রাদেশিক পরিষদের সেই সাধারণ নির্বাচন, এবং সর্বশেষ আমাদের বলা যেতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় জীবনের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের সর্বশেষ স্তম্ভ, যেটা হচ্ছে আমাদের 1971 আমাদের বিজয় লাভের মাস ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এবং এটার উচ্চতা দেখুন, উচ্চতা হচ্ছে 150 ফুট বাই 46.5 মিটার, আয়তন 84 একর, স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, অবস্থান হচ্ছে সাভার ঢাকা, এবং উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1982 সালে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লম্বা বা সবচেয়ে উঁচু শহীদ মিনার কোথায় অবস্থিত? এটা আমার মনে হয় আপনারা সবাই পারবেন এবং পারা উচিত, এবং এটার উত্তর আমি আমার শুরুতেই দিয়ে ফেলেছি। ঠিক আছে। এটার একটু উত্তরটা আমি আপনাদের থেকে চাচ্ছি। দেখা যাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাইট। আচ্ছা, আমি কি হচ্ছে এটা মিস করেছি না? আচ্ছা, দুঃখিত, হ্যাঁ ধন্যবাদ। 1969টা হচ্ছে এখান থেকে মিস করেছি, দুঃখিত, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। সো আবার যদি আমরা হচ্ছে একটু শুরু করি, আমরা হচ্ছে একদম প্রথমে কে আসবে? একদম প্রথমে হচ্ছে আমাদের 1900 এটা শুরু হবে 1952 থেকে। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে হচ্ছে 1962 আমাদের শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন। কয়টা হলো? ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে আমাদের যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে হচ্ছে পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে আমাদের শিক্ষা আন্দোলন, তারপরে হচ্ছে 1966 সালের 6 দফা আন্দোলন, তারপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ একটা মিস করেছি, আমি 6টা বলেছি। 1969 গণ অভ্যুত্থান, 1970 সাধারণ নির্বাচন, এবং সর্বশেষ আমাদের 1971 বা আমাদের মূল যেটা সেটা আর কি। ঠিক আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, সাভার। ধন্যবাদ। আচ্ছা, আমি এটা একটু চেক করে নিই যে আমাদের আসলে প্রতীক সম্পর্কিত কি সমস্যা হয়েছে। তারকা, নদী ও নৌকা। আচ্ছা, এটা যদি কোনো পরিবর্তন হয় আমি হচ্ছে আপনাদের যে পিডিএফটা দেওয়া হবে সেখানে অবশ্যই হচ্ছে সেটা ঠিক করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বা সব থেকে উঁচু শহীদ মিনার অবস্থিত। ধন্যবাদ। এটা আমি করলাম কারণ হচ্ছে আমার যেহেতু সেটা আলমা ম্যাটার, সুতরাং আমি তো একটু ফ্লেক্স নিবই নাকি, কি বলুন? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসুন আমাদের স্থাপনা এবং প্রতিষ্ঠান। আমাদের সব থেকে বড় ধর্মীয় প্রতিষ্ঠান বা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এবং জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির। প্রকৃতির দিক থেকে জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত, জাতীয় উদ্যান ভাওয়াল গাজীপুর, জাতীয় শিশু পার্ক শাহবাগ, সংস্কৃতির দিক থেকে জাতীয় গ্রন্থাগার অবস্থিত আগারগাঁওয়ে, জাতীয় খেলা হচ্ছে কাবাডি, জাতীয় উৎসব হচ্ছে পহেলা বৈশাখ, সামনেই আসছে। সো এই তথ্যগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু তথ্য, আপনাদেরকে রিভাইজ করার জন্য হচ্ছে আমরা এটা দিয়ে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে চলে আসি। যেমন আমাদের আবহাওয়া ও ভূ প্রকৃতি, গড় তাপমাত্রা সাধারণত 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। আমাদের উষ্ণতম মাস অর্থাৎ বাংলাদেশের যেই মাসে সব থেকে বেশি গরম পড়ে সেই গরম মাসটা হচ্ছে আমাদের এপ্রিল। শীতলতম মাস হচ্ছে আমাদের জানুয়ারি, অর্থাৎ এই মাসে আমাদের সব থেকে বেশি ঠান্ডা পড়ে এবং আমাদের গড় বৃষ্টিপাত হচ্ছে 20 সেন্টিমিটার এবং সর্বাধিক হয়ে থাকে শ্রীমঙ্গলে। সেটা কোথায়? যেটা হচ্ছে আমাদের সিলেটে, এবং সর্বনিম্ন হয়ে থাকে আমাদের লালপুরে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ভূকম্পন কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট। আবহাওয়া স্টেশন হচ্ছে আমাদের টোটাল 5টি এবং আমাদের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী ধরনের। ওকে। আচ্ছা, ভূকম্পন কেন্দ্র এটা গেল এবং আবহাওয়া। আচ্ছা, এখানে সম্ভবত একটা ছোট্ট হয়েছে, সমস্যা নাই, আমি এটা ঠিক করে দিব। আচ্ছা, এবারে আমরা হচ্ছে একটু সীমানা পেরিয়ে মহাকাশ এবং সমুদ্র জয়ের দিকে যদি অগ্রসর হই, যে আমাদের টোটাল মহাকাশ গবেষণা কেন্দ্রের নামটা যদি আমরা হচ্ছে একটু উল্লেখ করতে চাই, সেই মহাকাশ গবেষণা এর নামটা হচ্ছে আমাদের কি? স্পারসো, রাইট? এটা একটু আমরা মনে রাখবো। ঠিক আছে, স্পারসো, SPARRSO, রাইট?
ওকে, এবং এটা প্রতিষ্ঠা করা হয় 1980 সালে, এবং প্রথম ভূ উপগ্রহ হচ্ছে বেতবুনিয়া। এবং এটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেকেই হয়তো বা আমরা হচ্ছে এটা খেয়ালই করতে পারিনি, সেটা হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র আছে, যেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছে উদ্বোধন করেছিলেন, এবং সেটা হচ্ছে বেতবুনিয়াতে অবস্থিত। রাইট, কোথায় অবস্থিত? বেতবুনিয়াতে অবস্থিত। এবং এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন হচ্ছে আমাদের 2012 সালে মায়ানমার থেকে হচ্ছে মায়ানমার বিজয় হয়েছিল, 2014 সালে হচ্ছে ভারত বিজয়, এবং আমাদের মোট অর্জিত সমুদ্র সীমা হচ্ছে 1,11,631 বর্গ কিলোমিটার। সো কিছু আমাদের এখানে সংখ্যাগত তথ্য এখানে আমরা উল্লেখ করলাম। আচ্ছা, এবং সর্বশেষ আমরা যদি হচ্ছে এক নজরে মনে রাখার জন্য মনে রাখি যে পতাকা এবং প্রতীক কামরুল হাসান, মনোগ্রাম AN সাহা, স্মৃতিসৌধ আমাদের সৈয়দ মাইনুল হোসেন। সংখ্যার দিক থেকে আমাদের পতাকার অনুপাত হচ্ছে 10:6, অথবা হচ্ছে আমাদের 5:3। স্মৃতিসৌধের স্তম্ভ হচ্ছে 60টি, প্রতীকে আমাদের তারকা হচ্ছে টোটাল 4টা। ঠিক আছে। আচ্ছা, এবং আমরা যদি তারিখের দিকে যাই, আমাদের পতাকা উত্তোলন দিবস সেটা হচ্ছে 2রা মার্চ, জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয় 3রা মার্চ 1971, এবং আমাদের স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1982। সো ইন টোটাল আমরা আমাদের মোটামুটি যা কিছু তথ্য, সেই তথ্যগুলোর একটা সার সংক্ষেপ আমরা হচ্ছে এখান থেকে রিক্যাপ করে নিলাম। এবং আপনি বলতে পারেন যে এই তথ্যগুলো তো আমরা মোটামুটি জানি, সো এই তথ্যগুলোর আরেকবার রিক্যাপ করার কি কারণ? কারণ হচ্ছে আমরা যেই জিনিসগুলো হচ্ছে বারংবার প্র্যাকটিসে থাকে, সেগুলো আমাদের মনে রাখতে অনেক সহজ হয়। ঠিক আছে, ধন্যবাদ। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এবং আমি আসলেই খুবই খুবই নিজের প্রতি যে আত্মবিশ্বাস ছিল, যে আমি আপনাদের সাথে প্রথম ক্লাসে যৎসম্ভব, কিছু জায়গায় ভুল থাকতে পারে, কিছু জায়গায় অবশ্যই ভুল ত্রুটি আছে, হয়তোবা স্লাইড তৈরি করার সময় কোনো ভুল আছে, কিংবা হচ্ছে আমার বলার সময় কোনো ভুল হতে পারে। সেই ভুল ত্রুটিগুলোকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং বুঝতে পারবেন যে সেটা আসলে একদমই ইচ্ছাকৃত না, একদমই অনিচ্ছাকৃত, এবং সেই অনিচ্ছাকৃত জায়গা থেকে আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই যে লম্বা সময় আমার সাথে আপনারা ক্লাসে ছিলেন, এই জিনিসটাকে হচ্ছে একটু চেষ্টা করবেন যে কতটা উপকৃত হলেন, কিংবা হচ্ছে কতটা আপনার লাভ হলো, সেটা চিন্তা করে আপনাদের যে জাজমেন্ট আছে সেটা অবশ্যই করবেন। এবং আপনাদের জন্য হচ্ছে একটা খুবই মানে বলা যেতে পারে আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমাদের ভাই যদি একটু উল্লেখ করে তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, এত মজা নিয়ে ক্লাসটা সবাই দেখেছেন। দেখুন, এবার শিক্ষক নিবন্ধন মানে 200 মার্কের প্রিপারেশন নিতে হবে। সেজন্য আমরা জেনারেল ফুল কোর্স এখানে 1450 এবং সাবজেক্টিভ এখানে 1099, দুইটা মিলে 2500 হয়। স্যার আজকে ক্লাস নিয়েছে, স্যারের সম্মানার্থে আজকে আপনাদের জন্য যারা এই কোর্সে এনরোল করবেন তাদের সবার জন্য আমরা 2500 টাকার জায়গায় 150 টাকা ছাড় দিয়ে 350 টাকাতে ভর্তি করবো। এটা হলো ফাইনাল কথা বলে দিলাম। কিন্তু আজকের ক্লাসটা স্যার যদি একটু এদিকে আসেন, আজকের ক্লাসটা